প্রথম কথা, চ্যাপ্টার 6 এর যে ডিডাকশনস পাওয়া যায় কখন পাওয়া যায়? যখন আমরা গ্রস টোটাল ইনকাম ক্যালকুলেশনস করে নেব তারপরে পাওয়া যায়। এবার কথা হচ্ছে গ্রস টোটাল ইনকাম থেকে মাইনাস যখন দেব চ্যাপ্টার 6, তখন চ্যাপ্টার 6 এর যে সমস্ত ডিডাকশনস গুলো রয়েছে সেগুলো কি সমস্ত ধরনের ইনকামকে কভার করছে, নাকি কিছু কিছু ইনকামের উপরে শুধুমাত্র কভার হচ্ছে চ্যাপ্টার 6? অর্থাৎ যখন আমরা ডিডাকশনস ক্লেম করব তখন কোন কোন ইনকামগুলোর উপরে আমাদের ডাইরেক্টলি স্পেসিফাইড রেট ট্যাক্স লেগে যাবে এবং ব্যালেন্স ইনকামগুলোর উপরে আমার যেরকম আমাদের স্পেসিফাইড রেট রয়েছে, স্ল্যাব রয়েছে, সেই স্ল্যাব রেট অনুযায়ী ব্যালেন্সিং ইনকাম আসবে, সেখান থেকে ডিডাকশনস পাওয়া যাবে, তারপরে ব্যালেন্স ইনকামের উপরে হচ্ছে আমার স্ল্যাব রেট অনুযায়ী ট্যাক্স লাগবে। ওকে, তো এখানে লেখা আছে ফ্রম দ্য গ্রস টোটাল ইনকাম কিভাবে হয়? দ্যাট ইজ দ্য বিইং দ্য এগ্রিগেট অফ ইনকাম আন্ডার দ্য 5A। assessee can claim several deduction as specified in the chapter 6A। চ্যাপ্টার 6 এতে যেটা রয়েছে সেইভাবে ডিডাকশন চাইতে পারে on fulfilling the prescribed condition as laid down in the respective sections এ যেমন বলা হয়েছে। বেসিক রুলস এর মধ্যে আমি প্রথম তোকে যেটা বলতে চাইলাম যে প্রথম আমি তোকে এটা একটু দেখাবো যে আমাদের জানা উচিত যে আমরা কি টোটাল আমাদের যা ইনকাম সেই সমস্ত ইনকামের উপরেই আমরা চ্যাপ্টার 6 ডিডাকশনস পাই কিনা। সেটা আমরা পাই না। ফার্স্ট অফ অল আমরা প্রথম গ্রস টোটাল ইনকাম ক্যালকুলেশনস করে নিই। গ্রস টোটাল ইনকাম ক্যালকুলেশনস করার পরে সেটাকে আমরা সেগ্রিগেট করি। কোন ইনকামগুলোকে সেগ্রিগেট করি? যার উপরে চ্যাপ্টার 6 এর ডিডাকশনস হয় না, এবং যার উপরে চ্যাপ্টার 6 এর ডিডাকশনস হয় না সেগুলোকে সেগ্রিগেট করে তার উপরে স্পেসিফাইড রেট যেগুলো বলে দিয়েছে সেগুলোর উপর ডিরেক্টলি চার্জ করি। লাইক অ্যাজ আমি যদি তোকে আজকে বলি কি আমার ভাই গ্রস টোটাল ইনকাম কিছু একটা দাঁড়ালো, আমার চ্যাপ্টার 6 এর ডিডাকশনস ক্লেম করতে গেলে প্রথমে কিভাবে করতে হবে? যেগুলোর উপরে আমার চ্যাপ্টার 6 এর ডিডাকশনস পাওয়া যায় না সেগুলোকে আলাদা করে নিতে হবে। লাইক অ্যাজ যেমন শর্ট টার্ম ক্যাপিটাল গেনের উপরে ডিডাকশনস পাওয়া যায় না, প্রথমে টোটাল ইনকাম থেকে এটাকে আলাদা করতে হবে। শর্ট টার্ম ক্যাপিটাল গেন বলতে কোন ধরনের গুলো? যেগুলো কভার করছে সেকশনস 11A। সেকশনস 111A তে কোনগুলো কভার করছে? আজকে যার উপরে সিকিউরিটি ট্রানজাকশনস ট্যাক্স আমরা পেমেন্ট করেছি সেইগুলো কভার হচ্ছে 111A তে, ক্যাপিটাল গেইন চ্যাপ্টারে আমরা পড়েছিলাম। এবং এইখানে শর্ট টার্ম ক্যাপিটাল গেইন যতটা হয়েছে তার উপরে ডিরেক্ট ট্যাক্স রেট দ্যাট ইজ দ্য @15% ট্যাক্স আমরা বসিয়ে দেব। ওকে, আচ্ছা, নেক্সট আমাদের কোন ধরনের ইনকাম কভার হচ্ছে? লং টার্ম ক্যাপিটাল গেইন আমরা আলাদা করে নেব। তাহলে লং টার্ম ক্যাপিটাল গেইনও কি সেকশন 111 এর গুলো? না স্যার, সেইগুলো না। লং টার্ম ক্যাপিটাল গেইন বলতে 111A বাদ দিয়ে বাকি যেগুলো সেগুলো আমরা সেই ইনকাম গুলো আলাদা করে নেব, যার উপরে ট্যাক্স রেট ডিরেক্ট বসাবো @20%। এন্ড এই ইনকাম থেকে আরেকটা আলাদা করে নেব, সেটা কোনটা? দ্যাট ইজ ইওর ক্যাজুয়াল ইনকাম। আমরা যেমন জেনেছি ইনকাম ফ্রম আদার সোর্সে, সেইগুলো ক্যাজুয়াল ইনকাম। কিন্তু ওকে, পেনশন নয়, পেনশন ফান্ডের নয়। আমরা ওখানে 3 ধরনের পড়েছিলাম ক্যাজুয়াল ইনকাম ফ্রম আদার সোর্সে গিয়ে 3 ধরনের ইনকাম পড়েছিলাম, ওএমআরএইচ, ক্যাজুয়াল ইনকাম আর আদার ইনকামের মধ্যে আদার ইনকাম লাইক অ্যাজ আ পেনশন, ইন্টারেস্ট, এগুলো আমার আদার ইনকাম। ক্যাজুয়াল ইনকাম কোনগুলো ছিল? উইনিং ফ্রম দ্য লটারিজ, এইগুলো আমার ছিল। তা উইনিং অফ দ্য মেইনটেনেন্স রেসিং হর্স, সেটা তো আলাদা একটা হেড ছিল। তো ক্যাজুয়াল ইনকামের উপরে ডিরেক্টলি এটা রেটটা বসে দ্যাট ইজ ইওর 30%। এইবার এর মধ্যে বেঁচে থাকা যেটুকু ইনকাম রইলো দ্যাট ইজ ব্যালেন্সিং ইনকাম, যেটা পড়ে রইলো ব্যালেন্সিং ইনকাম থেকে কি করব? লেস দেব। কি লেস দেব? চ্যাপ্টার 6 এর ডিডাকশনস লেস দেব। লেস দেওয়ার পর যেটুখানি ইনকাম আমার আর পড়ে থাকবে
তার উপরে শর্ট টার্ম ক্যাপিটাল গেইন কভার সেকশন 111 এ, এগুলোর উপর চ্যাপ্টার 6 এর এফেক্ট পড়ছে না শর্ট টার্ম ক্যাপিটাল গেইন, লং টার্ম ক্যাপিটাল গেইন আর ক্যাজুয়াল ইনকামের উপর। এগুলো বাদ দিয়ে ব্যালেন্সিং যেটুকু ইনকাম রইলো সেই ইনকামটার উপরে চ্যাপ্টার 6 এর ডিডাকশনস অ্যাপ্লিকেবল হচ্ছে। স্যালারি কভার হচ্ছে, পিজিপি কভার হচ্ছে, হাউস প্রপার্টি কভার হচ্ছে, শর্ট টার্ম ক্যাপিটাল গেইন আদার দ্যান সেকশন 111 এ, লং টার্ম ক্যাপিটাল গেইন এটা তো আসছেই না, তাই না? ওএমআরএইচ কভার হচ্ছে না, ঠিক আছে? এরকম ভাবে মনে রাখার থেকে, এত ডিফিকাল্ট করার থেকে যেটুকু বলা রয়েছে সেটুকু মাইন্ডে রাখলেই হয়। কি শর্ট টার্ম ক্যাপিটাল গেইন সেকশন 111 এ বাদ, ক্যাজুয়াল ইনকাম বাদ আর লং টার্ম ক্যাপিটাল গেইন বাদ, এই তিনটে বাদ গিয়ে ব্যালেন্স সবকিছুর উপরই হচ্ছে। এইভাবে আলাদা আলাদা সবাইকে মনে রাখলে তো প্রবলেম। ওকে, ব্যালেন্সিং যেটুকু ইনকাম পড়ে রইলো তার উপরে অ্যাজ পার স্ল্যাব রেট যেরকম আমাদের বলেছে সেটা আমরা জানি, আপ টু 2.5 লাখ নীল, 2.5 থেকে 5 কত পার্সেন্ট, 5%, 5 থেকে 10 20%, অ্যাবাভ 10 হচ্ছে 30%। ক্লিয়ার? দেখ, এইবার বেসিক রুলসে বলেছে যে ডিডাকশনস নট অ্যাভেলেবল ফ্রম, কোন কোন থেকে ডিডাকশনস পাবো না? লং টার্ম ক্যাপিটাল গেইন, শর্ট টার্ম ক্যাপিটাল গেইন যেটা কভার্ড হচ্ছে সেকশন 111 এ, দ্যাট ইজ অ্যাকচুয়ালি এসটিটি যার উপরে আমরা পেমেন্ট করেছি, এন্ড ক্যাজুয়াল ইনকাম লাইক দ্য উইনিং ফ্রম লটারিজ, রেসেস এটসেট্রা। Limit of deductions: the aggregate amount of the deduction under chapter 6 এ cannot exceed gross total income। মানেটা কি বলছে? আজকে তোর এখানে ধর আমি যদি তোকে বলি তোর ক্যাজুয়াল ইনকাম যেটা হয়েছে সেটা হচ্ছে ₹10 লাখ, তাহলে ₹10 লাখকে তুই তো এখানে বিভক্ত করেছিস, বিভক্ত করার পরে দেখা যাচ্ছে তোর এখানে যেটা হচ্ছে মানে তোর টোটাল যা ডিডাকশনস পাওয়ার কথা তার হিসাব করে দেখলি তোর এখানে 12 লাখ টাকা অবধি ডিডাকশন পাচ্ছিস, কিন্তু সেই ডিডাকশনসটা তুই পাবি না। গ্রস টোটাল ইনকাম যেন এক্সিড না করে, তার মানে ম্যাক্স টু ম্যাক্স ডিডাকশনস যদি কিছু পেয়ে থাকিস সেটা 10 লাখ টাকা অবধি পাবি, কিন্তু 10 লাখ টাকাও হবে না, কারণ চ্যাপ্টার 6 এ ডিপেন্ড করছে কোন ইনকামের উপরে? এই ব্যালেন্সিং এইটুকু ইনকামের উপরে। তাহলে এইখানের ইনকাম দেখা যাচ্ছে কত লাখ টাকা? 8 লাখ টাকা। দেয়ারফর তুমি এখানে ম্যাক্স টু ম্যাক্স ডিডাকশন পাবে কত লাখ টাকা? আপ টু 8 লাখ টাকা অবধি। ক্লিয়ার হচ্ছে কথা? আচ্ছা, ডিডাকশনস মাস্ট বি ক্লেমড হতে হবে, ডিডাকশনস মাস্ট বি ক্লেমড হতে হবে। অটোমেটিক্যালি তোমাকে ইনকাম ট্যাক্স যে রয়েছে সে অটোমেটিক্যালি জেনে নেবে না, বা কমিশনার বা অ্যাজিং অফিসার অটোমেটিক্যালি জানতে পারবে না। ইউ হ্যাভ টু বি ক্লেম ফর ইট। ওকে, আচ্ছা, এইবার দেখ আমি এখানে একটা যদি এক্সাম্পল নিই পয়েন্ট 4 এ, দ্যাট ইজ ইউর ডবল ডিডাকশনস নট পারমিসিবল। ডবল ডিডাকশনস করতে গেলে আমি এখানে একটা উদাহরণ নিই, দ্যাট ইজ ইউর হাউস রেন্ট অ্যালাউন্সেস, দ্যাট ইজ 1013A, অ্যান্ড পড়াবো একটু পরে সেকশন 80GG। ওকে, 1013A আর হচ্ছে 80GG পড়াবো আমি একটু পরে। কি আছে না পড়লে আমি বোঝাতে পারবো না, শুধু এইটুকু এখানে থাকবে। ওকে, আমাদের ফার্স্ট ডিডাকশনস 80C 80CCC এই সমস্ত আছে, এটা বাদ দিয়ে আমি এখন ডাইরেক্ট চলে যাব আন্ডার সেকশন 80D তে। সেকশন 80D তে আমার প্রথম রেফারেন্স থাকবে 80D তে। আমার এখানে 385 সেকশন 80D ফার্স্ট অ্যাপ্লিকেবল টু, প্রথম কথা 80D সেকশনস যে ডিডাকশনস নিচ্ছি কিসের রেসপেক্টে? না মেডিকেল ইন্স্যুরেন্স প্রিমিয়ামের রেসপেক্টে। কি আমি মেডিকেল ইন্স্যুরেন্স প্রিমিয়াম পে করি, তার জন্য আমি এখানে কি নিচ্ছি? ডিডাকশনস চাইছি। আমি ইন্স্যুরেন্স করিয়েছি, সে প্রাইভেট ইন্স্যুরেন্স কোম্পানি হোক या फिर গভর্নমেন্ট ইন্স্যুরেন্স কোম্পানি হোক, আমি মেডিকেলের ইন্স্যুরেন্সের প্রিমিয়ামটা পে করি। যেহেতু আমি প্রিমিয়াম পে করে আমি তার ডিডাকশনস চাইছি
ইনকামের যদি আমি প্রিমিয়াম না পে করতাম তাহলে ওটা আমার ইনকামের মধ্যে ঢুকে থাকতো, আমি প্রিমিয়াম পে করছি, দেয়ারফর আমার একটা এক্সপেন্স হচ্ছে, তো সেই কারণের জন্য আমি এখানে ডিডাকশন চাইছি 80 দিতে। হ্যাঁ, আমার বেনিফিটের জন্য, আমার নিজের বেনিফিটের জন্য, বাট এটা আমার এক্সপেন্সেস। তো দেয়ারফর অ্যাপ্লিকেবল টু দা ইন্ডিভিজুয়াল অথবা হাফের ওপরে এটা অ্যাপ্লিকেবল, কারণ ইন্ডিভিজুয়ালি মেডিকেল ইন্স্যুরেন্স প্রিমিয়ামটা ইন্ডিভিজুয়ালেরই হয়ে থাকে, তাই না? কন্ডিশনস টু বি স্যাটিসফাইড, কি কন্ডিশন স্যাটিসফাই করো তারপরে তুমি 80 ডিডাকশনস পাবে। দ্যাট ইজ প্রথম হচ্ছে পেমেন্ট কিসের জন্য করছো, ফর ইওর হেলথ ইন্স্যুরেন্স অথবা মেডিকেল চেকআপের জন্য। আমার হেলথ ইন্স্যুরেন্সের জন্য পেমেন্ট করছি অথবা হেলথ চেকআপের জন্য পেমেন্ট করছি, সেই ক্ষেত্রে আমার 80 ডিডাকশনস আমরা পাবো। তাহলে ক্যাটাগরি 1 প্রথম কি বলছে, নেচার অফ দ্য পেমেন্ট, পেমেন্ট কিরকম? প্রথম হচ্ছে পেমেন্ট অফ দ্য মেডিকেল ইন্স্যুরেন্স প্রিমিয়াম, ইন্স্যুরেন্স প্রিমিয়ামে পে করছিস অথবা কন্ট্রিবিউশনস করছিস। কোথায় কন্ট্রিবিউট করছিস? সিজিএইচএস স্কিমে, সেন্ট্রাল গভর্নমেন্ট হেলথ স্কিমে পয়সা ডোনেট করছিস, ডোনেট মানে নিজের জন্য, অথবা প্রিভেন্টিভ হেলথ চেকআপ করছিস। প্রথম কথা এখানে তিনটে ভাগে ভাগ হচ্ছে, 80D তিনটে ভাগে প্রথমে ভাগ হচ্ছে। 80D কে আমরা যদি নিই, প্রথম কথা হচ্ছে হিমসেলফ অথবা হচ্ছে স্পাউস অথবা হচ্ছে চিলড্রেন, প্রথমে এই একটা সেকশন। সেকেন্ড আরেকটা হচ্ছে ফর ইওর পেরেন্টস। থার্ড একটা সেকশন দ্যাট ইজ হচ্ছে তুমি মেডিকেল এক্সপেন্ডিচার করছো ফর সিনিয়র সিটিজেনের জন্য, ফর হুইচ না ফর হুম no premium is to be paid, ওকে? তার জন্য, সেই সিনিয়র সিটিজেনের জন্য যার জন্য কিনা তুমি কোনো ধরনের মানে প্রিমিয়ামই পে করো না, তার জন্য কোনো মেডিকেল এক্সপেন্ডিচার করছো সেই সিনিয়র সিটিজেনের জন্য। তাহলে এই যে খরচাগুলো হয়ে থাকে, এই খরচাগুলো 80D তে কভার হচ্ছে, ওকে? তো হিমসেল, স্পাউস অথবা চিলড্রেনের জন্য ধর খরচা করছিস, কি কি কারণের জন্য খরচা করছিস আমি এখানে দুটো ধরছি, হয় মেডিকেল ইন্স্যুরেন্স প্রিমিয়াম পে করছিস অথবা পেমেন্ট করছিস হচ্ছে কত, অথবা অথবা তুই প্রিভেন্টিভ হেলথ চেকআপের জন্য পেমেন্ট করছিস। পেরেন্টস এর জন্য, অথবা এইখানে আরেকটা ঢুকছে দ্যাট ইজ সিজিএইচএস স্কিম, সেন্ট্রাল গভর্নমেন্ট হেলথ স্কিমের জন্য পেমেন্ট করছিস, ওকে? পেরেন্টস এর জন্য সেম, শুধুমাত্র দুটো কভার হচ্ছে, একটা হচ্ছে শুধুমাত্র মেডিকেল প্রিমিয়াম, আর একটা হচ্ছে তুই প্রিভেন্টিভ হেলথ চেকআপ করাচ্ছিস, ওকে? পেরেন্ট নিজের জন্য যেটা হয়ে থাকে, নিজের জন্য কভার হয়ে থাকে আপ টু 25,000 টাকা অব্দি। 25,000 টাকা অব্দি কতক্ষণ, কত বছর অব্দি ডিডাকশনস পাবি? যতক্ষণ না তুই সিনিয়র সিটিজেন হচ্ছিস, ওকে? যখনই তুই সিনিয়র সিটিজেন হয়ে যাবি তখন এই 25-এর ডিডাকশনসটা বেড়ে 50,000 টাকা অব্দি হয়ে যাবে, ক্লিয়ার? যখনই তুই সিনিয়র সিটিজেন হয়ে যাবি 25,000 টাকাটা বেড়ে 50,000 টাকা অব্দি হয়ে যাবে, বোঝা গেল? একটা সেকশন, প্রথম একটা সেকশন আলোচনা করছি, সেকশনসটা কি বললাম? 80D এর সেকশন। 80D তে প্রথম যেটা নিয়ে ডিসকাস করছি যে হিমসেলফ নিজের জন্য একটা ডিডাকশনস পাচ্ছে, অথবা স্পাউস অথবা চিলড্রেন, এটা নিয়ে একটা গ্রুপ। এই টোটাল গ্রুপটা মিলে তুমি কিসের কিসের পারপাস ডিডাকশনস পাবে? নিজের গ্রুপের দিকে মেডিকেলের প্রিমিয়াম পেমেন্ট করো, সেন্ট্রাল গভর্নমেন্ট হেলথ স্কিমে তুমি কন্ট্রিবিউশন করো, অথবা প্রিভেন্টিভ হেলথ চেকআপ করো। এই তিনটে খরচা মিলে তুমি ম্যাক্স টু ম্যাক্স 25,000 টাকা অব্দি ডিডাকশনস পাবে। যখন তুমি সিনিয়র সিটিজেন হয়ে যাবে তখন এসএসসি 25,000 টাকাটা বেড়ে 50,000 টাকা অব্দি হয়ে যাবে, ক্লিয়ার? ওকে, সেম যদি আমরা কথা বলি তাহলে হচ্ছে এবার সেকেন্ড যে ক্রাইটেরিয়া আসছে দ্যাট ইজ দ্য পেরেন্টস ক্রাইটেরিয়া। পেরেন্টস ক্রাইটেরিয়াতে যদি আজকে পেরেন্টস হয়ে থাকে, পেরেন্টস যদি সিনিয়র সিটিজেন না হয় তাহলে পেরেন্টস ক্যাটাগরির জন্য তুমি অ্যাডিশনাল আরো 25,000 টাকা ডিডাকশনস পাবে। যদি পেরেন্টস আজকে সিনিয়র সিটিজেন হয় তাহলে তুমি পেরেন্টস এর জন্য পাবে হচ্ছে 50,000 টাকা, ক্লিয়ার হচ্ছে কথা? আর তুমি হ্যাঁ হ্যাঁ হ্যাঁ
আর তুমি কি পাবে, যদি তুমি সিনিয়র সিটিজেনের যদি আজকে মেডিকেল এক্সপেন্ডিচার করাও, তাহলে যেহেতু সে সিনিয়র সিটিজেন, অ্যাডিশনাল তুমি কত পাবে, 50,000 টাকা। এই তিনটে ডিডাকশন তুমি এইটি দিতে পারছো। এত দূর অব্দি পরিষ্কার হচ্ছে কিনা বলে দেখ। ওকে, এইবার সেকেন্ড, এই আসছে এই যে 25,000 টাকাটা তুই যেটা দেখতে পাচ্ছিস, এই 25-এর মধ্যে দুটো জিনিস ঢুকে আছে। কিরকম? একটা হচ্ছে 20,000 টাকা, আর একটা হচ্ছে 5,000 টাকা। দুটো জিনিস ঢুকে আছে। অর্থাৎ দুটো জিনিস কি, তুই আজকে টোটাল 25,000 টাকা খরচা করবি। 25,000 টাকা খরচার মধ্যে দেখা গেল তুই প্রিভেন্টিভ হেলথ চেকআপের জন্য খরচা করেছিস কত টাকা, 6,000 টাকা। বাট তোকে আমি প্রিভেন্টিভের জন্য ম্যাক্স টু ম্যাক্স অ্যালাউ করব আপ টু 5,000 টাকা অবধি। ক্লিয়ার? এবার আমি যদি তোকে বলি যে আজকে ধর তুই মেডিকেল ইন্স্যুরেন্স প্রিমিয়াম তুই দিয়েছিস টোটাল 45,000 টাকা, আর তুই প্রিভেন্টিভ হেলথ চেকআপের জন্য খরচা করছিস 7,000 টাকা। ক্লিয়ার? তাহলে দেয়ার পর তোর কাছে ম্যাক্সিমাম ডিডাকশন কত অবধি অ্যালাউ ফর দ্য ওন হিমসেলফের জন্য? 25,000 টাকা অবধি অ্যালাউ, তাই তো? নর্মাল অ্যাসেসি 45 বছর বয়স ধরে রাখ। তাহলে 25,000 টাকার মধ্যে তাহলে 7,000 প্রিভেন্টিভ হেলথ চেকআপ, কিন্তু প্রিভেন্টিভ হেলথ চেকআপের জন্য আপ টু 5,000 টাকা। আর তাহলে পর রইল তোর ডিডাকশন আর কত, 45,000 টাকা পেমেন্ট করলেও তিনজনের মিলিয়ে, তোর ওয়াইফের এবং চিলড্রেনের মিলিয়ে 45, বাট তুই ম্যাক্সিমাম ডিডাকশন 45-এর মধ্যে কত পাবি, 20। তাহলে দেয়ার পর 80 দিতে তুই ডিডাকশন ক্লেম করতে পারবি ম্যাক্স টু ম্যাক্স 25। এইবার প্রথম নিজের ক্যাটাগরি চলে যাওয়ার পর সেকেন্ড ক্যাটাগরি কি আসছে? হ্যাঁ বল। বলছি, আমি বলেছি এখানে যে ডিডাকশনসটা তুই পাবি সেই ডিডাকশনসটা দেখ সব অ্যাডিশনাল ডিডাকশন, অর্থাৎ বাবার এবং আমার সব মিলিয়ে মিশিয়ে নয়, অ্যাডিশনাল। আমার গ্রুপের আমার ডিডাকশনস, বাবার গ্রুপে বা বাবা মার পেরেন্টস গ্রুপের ডিডাকশনস, সিনিয়র সিটিজেনের গ্রুপে সিনিয়র সিটিজেনের ডিডাকশনস। ওকে, এইবার আমি বলছি ধর পেরেন্টস এর যদি হয়ে থাকে তাহলে 25,000 হয়ে গেল। এইবার আমি বলছি ধর পেরেন্টস এর জন্য তুই আজকে খরচা করেছিস আমি বলছি 60,000 টাকা, বাট 60,000-এর মধ্যে আমি দুটোকে ভাগ করছি। লাইক অ্যাজ 52,000 টাকা হচ্ছে ইন্স্যুরেন্স প্রিমিয়াম দিয়েছিস, 8,000 টাকা হচ্ছে তুই প্রিভেন্টিভ হেলথ চেকআপের জন্য খরচা করেছিস। বাট প্রতি ক্ষেত্রেই কি প্রিভেন্টিভ হেলথ চেকআপটা কি রেস্ট্রিক্টিভ, যে 5,000 টাকা অবধি প্রত্যেকটা গ্রুপে প্রিভেন্টিভ হেলথ চেকআপটা রেস্ট্রিক্টিভ, কি 5,000 টাকা অবধি পাবো। তাহলে দেয়ারফর পেরেন্টস এর সময় 80D এর কতটা পোরশন ক্লেম করবি, 8,000-এর মধ্যে থেকে ক্লেম করতে পারবি কত, 5,000 টাকা। আর এই যে 50,000 টাকা রয়েছে, এই 50,000 টাকা কিভাবে তৈরি হয়েছে, ওই একই রকম, দ্যাট ইজ দা 45,000 আর 5,000 এইভাবেই তৈরি হয়েছে। আজকে যদি তোর প্রিভেন্টিভ হেলথ চেকআপ না থাকতো তাহলে তুই পুরো 50ই হচ্ছে আমার ইন্স্যুরেন্স প্রিমিয়ামের ডিডাকশনস নিয়ে নিবি। এখানে ওরকম কোনো রেশিও নেই, এটা ইনকাম ট্যাক্স রেট সিস্টেম, যার রেট বলে দিচ্ছে সেই অনুযায়ী কাজ করতে হবে, কোনো রেশিও সিস্টেম নেই। ওকে, তাহলে এখানে টোটাল 50,000 টাকা পেরেন্টস এর ডিডাকশনস পাওয়ার কথা, যার মধ্যে 5 ইউজ করে নিলাম, তাহলে পড়ে রইল ব্যালেন্স 45। তাহলে 52 থেকে এখানে চলে আসবে 45, তাহলে পুরো 50,000 টাকা ডিডাকশন পেলাম পেরেন্টস গ্রুপে। কিন্তু এখানে একটা রেস্ট্রিকশন হচ্ছে, কি রেস্ট্রিকশন, দুটো গ্রুপ মিলিয়ে প্রিভেন্টিভ হেলথ চেকআপ কত হয়েছে, কত ক্লেম করেছিস, বাট 5,000 এক্সিড করবে না। ঠিক আছে, দুটো গ্রুপ মিলিয়ে প্রথমে আইডার গ্রুপে আমরা 5 ক্লেম করেছি, কিন্তু অ্যাভারেজ যেন 5,000 টাকা এক্সিড না করে, সব বলা আছে। ওকে,
এটা আমি বেসিক আলোচনাটা করে দিলাম যে অ্যাকচুয়ালি সেকশন 80D তে কিছু ওরকম ব্যাপার নেই। সবার প্রথমে তুমি আইদার অফ দা গ্রুপে ক্লেম করে নাও এবং সবশেষে গিয়ে টোটাল ক্লেম থেকে টোটাল ক্লেম শুধুমাত্রই তুমি 5,000 টাকাই পাবে। কিভাবে কাজ হবে সেটা বইতে দেখছি। দেখ, তাহলে প্রথম ক্যাটাগরি এ তে এসএসসি ইন্ডিভিজুয়াল এবং সেক্ষেত্রে মেডিকেল ইন্স্যুরেন্স প্রিমিয়াম পাচ্ছে, কন্ট্রিবিউশন সিজিএইচএস এবং প্রিভেন্টিভ হেলথ চেকআপ, তিনটে কভার করছে ইন্ডিভিজুয়াল নিজের ক্ষেত্রে। এবং সেখানে হিমসেলফ, স্পাউস আর ডিপেন্ডেন্ট চিলড্রেন, নট দ্য চিলড্রেন, শুধুমাত্র চিলড্রেন নয়, ডিপেন্ডেন্ট চিলড্রেন হতে হবে। লোয়ার অফ দ্য ফলোইং কি এগ্রিগেট অফ দ্য প্রিমিয়াম পেড, কন্ট্রিবিউশন পেড, হাউএভার বাট প্রিভেন্টিভ হেলথ চেকআপের মধ্যে সাবজেক্ট আছে 25,000 টাকা অবধি আর 25,000 টাকা অবধি। যে 25টা কিভাবে তৈরি, একটা 20,000, একটা হচ্ছে আমার 5,000। কিন্তু আমার এটাই বলার, যদি প্রিভেন্টিভ হেলথ চেকআপ না হয়ে থাকে দেয়ারপর তুমি মেডিকেল ইন্স্যুরেন্সের উপরে পুরো 25,000 টাকা ক্লেম করতে পারো, কোনো প্রবলেম নেই। কিন্তু যদি আজকে এসএসসি হয়ে থাকে সিনিয়র সিটিজেন, দেয়ারপর 50,000 টাকা তুমি ক্লেম করবে। 50,000 কিভাবে তৈরি, 45,000 আর 5,000। যদি তোমার প্রিভেন্টিভ হেলথ চেকআপ না থেকে থাকে দেয়ারপর পুরো 50,000 তুমি ক্লেম করতে পারো। এবার যদি এখন হয় সেই ইন্ডিভিজুয়ালির কেসই চলছে, কিন্তু যদি আজকে তার বাবা মার কেস হয়, তাহলে সেই ক্ষেত্রে বাবা মার ক্ষেত্রে দুটো কাজ করলে তবে ডিডাকশনস পাবে। দ্যাট ইজ ওর মেডিকেল পেমেন্ট করছো অথবা প্রিভেন্টিভ হেলথ চেকআপ করছো। বাবা মার জন্য যদি আজকে সিজিএইচএস কভার হচ্ছে না, বাবা মা যদি আজকে সিনিয়র সিটিজেন না হয় দেয়ারপর তুমি 25,000 টাকা ক্লেম করছো, সেই 20 আর 5, আর সিনিয়র সিটিজেন হলে সেম ভাবে 50,000 টাকা। ওকে, আচ্ছা, এই যে নোটসটা রয়েছে এইখানে লেখা রয়েছে কি ক্যাটাগরি 1 এবং ক্যাটাগরি 2 মিলিয়ে টোটাল প্রিভেন্টিভ হেলথ চেকআপ ডাজ নট এক্সিড এগ্রিগেট 5,000 টাকা। ওকে, ক্যাটাগরি 1 আর ক্যাটাগরি 2 মিলিয়ে যেন আমার প্রিভেন্টিভ হেলথ চেকআপটা 5,000 টাকা এক্সিড না করে যায়। ক্যাটাগরি 3 টা আমি আসছি না, দ্যাট ইজ দ্য হাফ কে রিলেটেড কথা বলেছে। এন্ড ক্যাটাগরি 4 amount paid করছো on account of the medical expenditure provided medical insurance is not paid on the health of such person। তুমি সেই পার্সনের এগেইনস্টে মেডিকেল এক্সপেন্ডিচার করছো যে পার্সনের মেডিকেল ইন্স্যুরেন্স প্রিমিয়াম পেমেন্ট হয় না, এবং যেহেতু সে সিনিয়র সিটিজেনের জন্য করছো দেয়ারফর 50,000 টাকা। ওকে, এই দেখ, এই একটা জায়গা, যদি ধর আজকে তোর নিজেরও আছে প্লাস তুই আরেকজনেরও চেষ্টা করছিস, ভালো করে বুঝবি কথাটা। ক্যাটাগরি 1 এন্ড ক্যাটাগরি 4 ম্যাক্সিমাম ডিডাকশন কত বলেছে, 50,000 টাকা। ক্যাটাগরি 1 এবং ক্যাটাগরি 4 মিলিয়ে ম্যাক্সিমাম ডিডাকশন 50,000 টাকা। মানেটা কি বলছে, আজকে যদি যেমন ভাবে প্রিভেন্টিভ হেলথ চেকআপটা এগ্রিগেটে 5,000 টাকা এক্সিড করবে না, তেমনি আজকে দেখা গেল তুই এখানে নিচ্ছিস 25,000 টাকা আর তেনার জন্য নিচ্ছিস, যেহেতু অ্যাডিশনাল লেখা রয়েছে, তেনার জন্য নিচ্ছিস 50,000 টাকা, তাহলে তোর টোটাল ডিডাকশন কত ক্লেম হয়ে যাচ্ছে, 75,000 টাকা, বাট সাবজেক্ট টু ম্যাক্সিমাম 50,000 টাকা। ক্লিয়ার হয়েছে কথা? সামসে আসলেই বুঝতে পারবো। একটু আসি, তারপর উপরে কিছু জায়গায় আমি আসবো, তার আগে একটু অঙ্কটা দেখে নিই। ফার্স্ট অফ অল দেখ, এক্স ইজ আ 40 ইয়ার্স ওল্ড, তাহলে এসএসসি তার প্রথমে নিজের গ্রুপ দেখবে, তারপরে পেরেন্টস এর গ্রুপ দেখবে, এইভাবে এগোবো। প্রথমে নিজের গ্রুপ, তারপরে পেরেন্টস এর গ্রুপ। মেডিকেল ইন্স্যুরেন্স প্রিমিয়াম ফর এক্স 18,000 টাকা, মেডিকেল ইন্স্যুরেন্স প্রিমিয়াম ফর মিসেস এক্স 5,000 টাকা, 23,000 টাকা ক্লেম হয়ে গেল। কন্ট্রিবিউশনস টু দ্য সিজিএইচএস ফর ডিপেন্ডেন্ট ডটার 3,000 টাকা, 26,000 টাকা হয়ে গেল। সাবজেক্ট টু ম্যাক্সিমাম 25,000 টাকা। ওকে, পরেরটাও দেখ, মেডিকেল ইন্স্যুরেন্স প্রিমিয়াম ফর সন, সে কিন্তু ডিপেন্ডেন্ট নয়, তাহলে এর কোনো ধরনের ক্লেমই পাবে না। এরপরে দেখ, কন্ট্রিবিউশন সিজিএইচএস এ করছে ব্রাদার, ব্রাদার এখানে কভারই নয়। 80G তে হচ্ছে 3 জনের ফ্যামিলি, নিজে, বউ এবং ডিপেন্ডেন্ট চিলড্রেন। বউ বলছি না, সরি বারবার ভুল বলছি, নিজে, স্পাউস এবং ডিপেন্ডেন্ট চিলড্রেন। ওকে, তাহলে ব্রাদার এখানে কভার হচ্ছে না, কাটা। এরপরে মাদার ইন ল শাশুড়ির দিকে ঢুকে যাচ্ছে, তাহলে এত দূর অবধি আমি একটা গ্রুপ দেখতে পেলাম। তাহলে আমি এত দূর অবধি কত ক্লেম করতে পারবো, ম্যাক্স টু ম্যাক্স 25,000 টাকা। সলিউশনসে চলে যাই। দেখ,
তাহলে 18 আর 5 23 আর 3 26, বাট নিজের ক্ষেত্রে দেখ প্রথম টোটালে 26 করেছে, কিভাবে দেখিয়েছে দেখ, বাকিদের ক্ষেত্রে নীল নীল এগুলো দেখিয়েছে, কিন্তু টোটাল হচ্ছে 26, কিন্তু সাবজেক্ট টু ম্যাক্সিমাম 25,000 টাকা হয়ে গেল। এইবারে ক্যাটাগরি 2, দ্যাট ইজ ইওর পেরেন্টসের সেকশন। মাদার ইন ল এর জন্য হয়েছে, মাদার ইন ল কভার হচ্ছে না, পেরেন্টস এর মধ্যে মাদার ইন ল আসে না। মেডিকেল ইন্স্যুরেন্স প্রিমিয়াম মাদার, দেখ এখানে হচ্ছে 59 ইয়ার্স, দুটো কেস হয়ে গেছে, মা হচ্ছে 59, বাবা হচ্ছে 59 এর উপরে, দেখ 61 ইয়ার্স। তাহলে কিরকম, মা যখন 59 সিনিয়র সিটিজেন নয়, তার মানে 25,000 টাকা। যেই বাবা হয়ে গেল, দুজনের মধ্যে একজনও যেই সিনিয়র সিটিজেন হয়ে গেল, দেয়ারফর লিমিট বেড়ে হয়ে গেল 50,000 টাকা। বোঝা গেল কথাটা? আজকে যদি মা হচ্ছিল কত, মাদারের এজ কত, দ্যাট ইজ ইওর 59, যখন তোমার 59 তখন লিমিট কত দূর আছে, লিমিট 25,000 টাকা অবধি। যেই দেখা গেল ফাদার হয়ে গেল আজকে আমার 61, এই লিমিটটা বেড়ে হয়ে গেল, টোটাল লিমিটটা বেড়ে হয়ে গেল 50,000 টাকা। দুজনের মধ্যে একজনও যদি সিনিয়র সিটিজেন হয়, লিমিটটা বেড়ে গেল, লিমিটটা বেড়ে যাবে। ওকে, দেখ তাহলে আজকে দেখ মাদারের ক্ষেত্রে তুই 26,500 ক্লেম করছিস, আমি এখনো অবধি মাদারে রয়েছি, দেয়ারফর আমি জানি 26,500 হবে না, কারণ মা যেহেতু 59 ইয়ার্স, দেয়ারফর 25,000 টাকা অবধি পাবো, দেয়ারফর 25,000 টাকা অবধি ক্লেম হয়ে গেল। ওকে, গ্র্যান্ড পেরেন্টস নট কভার্ড। মেডিকেল ইন্স্যুরেন্স প্রিমিয়াম বাবার জন্য দিচ্ছ, ঠিক আছে, তাহলে বাবা যে 61 হয়ে গেল, টোটাল লিমিটটা বেড়ে হয়ে গেল কত, 50,000। তাহলে দেয়ারফর দেখ অলরেডি মাদারের জন্য আমি 25 ক্লেম নিয়েছি, তাহলে 50 এর মধ্যে থেকে আর 25 ক্লেম করতে পারবো। তাহলে এই যে 32,000 টাকার মধ্যে আমি আর 25 ক্লেম করব, তাই না, 32,000 এর মধ্যে 25 ক্লেম করব। আর বল, মায়ের তো ক্লেম নিতে পারবো না, মা তো 59 ইয়ার্স। জিনিসটা এরকমই, ক্লেমটা বেড়ে 50,000 হলো, এটা ঠিক কথা, কি বাবা 61 ইয়ার্স, হ্যাঁ সেই কারণের জন্য ক্লেমটা বেড়ে হয়তো 50,000 হলো, কিন্তু মায়েরটা আমি 50,000 অবধি করে দিতে পারবো না, কারণ মা তো বিলো। দেখ লিমিটটা বাড়লো শুধুমাত্র 25 থেকে 50 হলো, যেহেতু বাবা এখানে সিনিয়র সিটিজেন, বাট মা কিন্তু 59, এটা নজরে রাখতে হবে। মা 59, দেয়ারফর এই ক্ষেত্রে 25, যেহেতু বাবার যেহেতু করে সিনিয়র সিটিজেন হয়ে গেল, সেই কারণে জাস্ট লিমিটটা বেড়ে 50,000 হয়ে গেল, যার মধ্যে মা অলরেডি 25 কভার, তাহলে ব্যালেন্স 25 নিতে হবে। বাবার জন্য খরচা করেছি 32, তাহলে 25 অবধি পাবো, 7 ক্যান্সেল হয়ে গেল। ওকে, আর কন্ট্রিবিউশন টু সিজিএইচএস ফর ফাদার, এটা তো কভারই হবে না। ওকে, দেখ এবার বাকিটা কি করে করেছে। এবার অ্যাডিশনাল, দেখ কথাটা দেখ, অ্যাডিশনাল। এই অ্যাডিশনাল কথাটা লেখার জন্যই কিন্তু আজকে আমরা টপে দেখতে পেলাম এখানে লিখে রেখেছে যে ক্যাটাগরি 1 and 4, দ্যাট ইজ ইওর ওন, এবং যদি তুমি মেডিকেল এক্সপেন্ডিচার করো মিলিয়ে 50,000 টাকা অবধি রেস্ট্রিকশন। ক্যাটাগরি 3 and 4, সরি 2 and 4, দ্যাট ইজ ইওর পেরেন্টস এর খরচা করছো, প্লাস তুমি আজকে মেডিকেল এক্সপেন্ডিচারে খরচা করছো, মিলিয়ে 50,000। বোঝা গেল, এক্সিট যেন না করে যায়, রেস্ট্রিকশনস করে দিয়েছে। এইবার দেখ অ্যাডিশনাল ডিডাকশনস কিরকম, তাহলে মাদার 26,500 এর মধ্যে 25 দিল, আচ্ছা আবার অ্যাডিশনাল ডিডাকশন, এবার বাবা বেড়েছে, বাবা এসছে, তাহলে 50 হয়েছে, তাহলে 32,000 হলেও এখানে টোটাল ক্লেমটা দেখ 25 আর 32 মিলে কত হচ্ছে, 57। এবার দুটোকে সামেশন করছে, বা আলাদা করেও নিতে পারিস, দেখ এইখানেও তো 7 থেকে দেখ 50 ক্লেম করলো, আর আমি দেখাচ্ছিলাম 32 থেকে 25 ক্লেম করলো, সেই তো 7,000 তো ডিসঅ্যালাউডই হচ্ছে। তো দেওয়ার পর বই যেরকম দেখেছে সেইভাবেই এগোই, কি আমার টোটাল ছিল 25, তারপরে বাবারটা ঢুকলো 32, কিন্তু যেহেতু এখন পেরেন্টসরা সিনিয়র সিটিজেন সেকশনে চলে গেছে, দেওয়ার 50,000, তাহলে টোটাল 57 ক্লেম করতে পারবো না, ক্লেম করতে পারবো আপ টু 50, দেওয়ার 50,000 ক্লেম হলো, তাহলে 25 আর 50 মিলে 75। তাহলে ক্যাটাগরি 4 ঢুকলে সেখানে সাবজেক্ট টু রেস্ট্রিকশন হচ্ছে 50,000, কিন্তু বাবা মা এবং আমার যদি ক্যাটাগরি হয়, তাহলে সেই ক্ষেত্রে কোনো ধরনের লিমিটেশনস নেই। ক্লিয়ার হয়েছে? আচ্ছা, পরেরটা দেখ, মেডিকেল ইন্স্যুরেন্স প্রিমিয়াম পেড ফর হিমসেলফ 9,000 টাকা কভার্ড, 38 ইয়ার্স এজ, 25,000 টাকা রেস্ট্রিকশনস নিজের ক্ষেত্রে। স্পাউস 8,000 টাকা, 8 9 17। ডিপেন্ডেন্ট চিলড্রেন 6,000 টাকা, তাহলে 17 আর 6 23। আচ্ছা, আর এখানে কিছু আছে, হ্যাঁ হিমসেলফ আছে
4000 টাকা। তাহলে তোর এখনো অবধি 25-এর মধ্যে 23 ক্লেম করে ফেলেছিস। 23 যদি ক্লেম করে ফেলিস তাহলে পড়ে রইল কত? আর 2000 টাকা। 25-এর মধ্যে 2, তাহলে তুই এখানে 4-এর মধ্যে থেকে 2000 টাকা তুই প্রিভেন্টিভ ইন্স্যুরেন্স প্রিভেন্টিভ হেলথ চেকআপের ডিডাকশন ক্লেম কর। কারণ প্রিভেন্টিভ হেলথ চেকআপ তো 5000 টাকা অবধি ক্লেম করতে পারবি, তার মধ্যে তুই 2000 ক্লেম করলি, ব্যালেন্স টাকাটুকু তুই মেডিকেল ইন্স্যুরেন্সে কাজে লাগালি। অথবা তুই এটাও করতে পারিস কি 25-এর মধ্যে 4 আমি এখানে কাজে লাগিয়ে দিলাম, তাহলে ব্যালেন্স 21টা আমি মেডিকেল ইন্স্যুরেন্সে কাজে লাগালাম। তোর যেরকম ইচ্ছা সেরকম। ওকে, আচ্ছা তাহলে দেখি নিজের সেকশনসে কিভাবে হয়েছে। দেখ 9, 8, এখানে 6, টোটাল 23। আচ্ছা, কোয়ালিফাইং অ্যামাউন্ট হয়েছে আমার এখানে 23। ওকে, এখানে প্রিভেন্টিভ হেলথ চেকআপটা এখনো ধরেনি, দাঁড়িয়ে যা। অ্যাডিশনাল ডিডাকশনস ফর পেরেন্টস এর জন্য কিরকম নিয়েছে? আচ্ছা, পেরেন্টসটা আমি নিয়েই নি, তাহলে আমি এখানে 2000 অলরেডি ক্লেম করেছি। আচ্ছা, মেডিকেল ইন্স্যুরেন্স ফাদার 62, দেয়ারফর 50000 টাকার লিমিট হয়ে গেল, তাহলে 18000। আবার প্রিভেন্টিভ হেলথ চেকআপ হয়েছে কত? 6000। তাহলে এখানে 6000 এর মধ্যে কত নিতে পারি? আপ টু 5। তাহলে 5 আর 2 7 ক্লেম হয়ে গেছে। দুটো মিলিয়ে আলটিমেটলি এভারেজ প্রিভেন্টিভ হেলথ চেকআপে ক্লেম কত করতে পারবো? 5000 টাকা অবধি, তাই তো? দেখ দেখ বাবার জন্য যেহেতু এখানে দু রকম কেস রয়েছে, তাই দেখ বাবার জন্য 6, ম্যাক্সিমাম 5, আর নিজের জন্য করেছিলাম 4, ম্যাক্সিমাম 2। হ্যাঁ, দুটো মিলিয়ে কত? 7, কিন্তু এভারেজে কত পাবে? 5। তাহলে বাবার পুরো 18, এদিকে দাঁড়ালো 5, আর আমার নিজের 23, টোটাল মিলিয়ে 46,000 টাকা এইটিডি দেখলে। বোঝা গেছে? ব্যালেন্সিং সামগুলো আর কি দেখবো না তুই দেখবি? ওকে, তাহলে একটু আমি উপরের দিকে চলে আসি, যেটা শর্ট কোশ্চেনস এর জন্য ইম্পর্টেন্ট। দ্যাট ইজ মোড অফ পেমেন্ট। মেডিকেল ইন্স্যুরেন্স প্রিমিয়াম আজকে যদি তুই পেমেন্ট করিস, এই মেডিকেল ইন্স্যুরেন্স প্রিমিয়াম তোকে পেমেন্ট করতে হবে থ্রু অ্যাকাউন্ট পেই চেক অর ইসিএস মোড, বাট প্রিভেন্টিভ হেলথ চেকআপ তুই ক্যাশে পে করতে পারিস। বোঝা গেল? মেডিকেল তুই অ্যাকাউন্ট পে চেক অথবা ইসিএস থ্রু পেমেন্ট করতে পারিস, বাট প্রিভেন্টিভ হেলথ চেকআপ থ্রু ক্যাশ মোডে তুই পেমেন্ট করতে পারিস, কোনো প্রবলেম নেই। আচ্ছা, আর এখানে কিছু দরকার নেই, এইটিডি কভার। নেক্সট সেকশন, দ্যাট ইজ দ্য 80DD। 80DD কিসের জন্য? মেইনটেনেন্স করার জন্য। কার মেইনটেনেন্স করছি? ডিপেন্ডেন্ট ডিসেবল রিলেটিভস এর মেইনটেইন করছি। ওকে, 80DD এর তাহলে রেস্ট্রিকশনস ডিডাকশনস কিসের জন্য পাচ্ছি? না, মেইনটেনেন্স করার জন্য। কার মেইনটেনেন্স করার জন্য? ডিপেন্ডেন্ট ডিসেবল রিলেটিভস এর। ডিপেন্ডেন্ট ডিসেবল রিলেটিভস এর মেইনটেনেন্স করার জন্য আমরা পাচ্ছি 80DD। ওকে, ডিপেন্ডেন্ট মানে কিরকম ডিপেন্ডেন্ট? হোলি ডিপেন্ডেন্ট। হোলি ডিপেন্ডেন্ট, পুরোপুরি আমার উপর ডিপেন্ডেন্ট। ঠিক আছে, সেই ক্ষেত্রে আমরা সেই ধরনের রিলেটিভস এর ডিসেবল হয়ে আছে, তাহলে সেই ক্ষেত্রে আমরা ডিডাকশনস পাচ্ছি। 80DD পড়ার সাথে আমরা আরেকটা সেকশন কভার করব, দ্যাট ইজ योर 80U। 80DD আর 80U দুটো একই ধরনের জিনিস। কিরকম দেখাচ্ছি। DD আর 80U। 80DD কিসের জন্য? ডিপেন্ডেন্ট ডিসেবল রিলেটিভ, তাই তো? এই রিলেটিভটা যদি আজকে আমি হই, এই রিলেটিভটা যদি আজকে আমি হই, তাহলে আমি ক্লেম করব 80U। আর এই রিলেটিভটা যদি আমি তোর হই, তাহলে তুই ক্লেম করবি 80DD। বোঝা গেল কিনা বল? আর একবার বলছি, 80DD and 80U দুটো একসাথে রেট। 80DD কিসের জন্য? মেইনটেনেন্স করার জন্য। কার মেইনটেনেন্স করার জন্য? 80DD কিসের জন্য? মেইনটেনেন্স করার জন্য।
কার মেনটেন করার জন্য? ডিপেন্ডেন্ট ডিসেবলড রিলেটিভস এর মেনটেন করার জন্য। সেই রিলেটিভটা যদি হই আমি, তাহলে আমি কি ক্লেম করব? 80U। সেই রিলেটিভটা যদি আমি হই তোর, তাহলে তুই কি ক্লেম করবি? 80U। বুঝে গেল? তুই যদি আজকে ক্লেম করিস, তাহলে তুই কত টাকা ডিডাকশনস পাবি? মিনিমাম যে ডিডাকশনসটা পাবি দ্যাট ইজ ৭৫,০০০ টাকা। ম্যাক্সিমাম যে ডিডাকশনসটা পাবি দ্যাট ইজ পাবি ১,২০,০০০ টাকা। 80U তো সেম, দ্যাট ইজ দ্য মিনিমামটা পাবো আমি ৭৫,০০০ টাকা, ম্যাক্সিমামটা পাবো আমি ১,২০,০০০ টাকা। মিনিমাম আমি যখন পাবো, মিনিমাম ৭৫,০০০ টাকা পেতে গেলে আমাকে কতটা ডিসেবল হতে হবে? গ্রেটার দ্যান 40%, লেস দ্যান 80%। বাট ১,২০,০০০ হতে গেলে গ্রেটার দ্যান 80%, সরি গ্রেটার দ্যান 80% না, ইকুয়াল অর মোর দ্যান 80%। ওকে, এবার এখানে একটা দারুণ মজার আছে, দেখ কি বললাম, 80DD তে ম্যাক্সিমাম পাবো হচ্ছে ৭৫,০০০ টাকা, এই মিনিমাম পাবো ৭৫,০০০ টাকা, ম্যাক্সিমাম পাবো ১,২০,০০০ টাকা। 80DD তেও তুই আমাকে মেনটেনেন্স করার জন্য যা ডিডাকশনস পাবি, 80U তেও আমি নিজেকে মেনটেনেন্স করার জন্য সেম ডিডাকশনস পাবো। ৭৫,০০০ টাকা কখন পাবো? যখন আমি নট দ্য সিভিয়ার ডিসেবল বাট 40% এর উপরে ডিসেবল। কিন্তু ম্যাক্সিমাম ১,২০,০০০ টাকা ডিডাকশনস পাবো কখন? যখন আমি সিভিয়ার ডিসেবল। সিভিয়ার মিন্স যখন 80% অর মোর আমি যখন ডিসেবল। এবার লোকের মনে লোভ হবে কি, ভাই তাহলে তো সেই ব্যাপার, যে আমার ঘরে, যে আমার রিলেটিভ, যে আমার উপর একদম মেনলি হোললি ডিসেবল, তাহলে 80DD তে সে যদি 80% ডিসেবল হয় ১,২০,০০০ ক্লেম করব। আবার তারকে মেনটেনেন্স করার জন্য তার প্রতি সহানুভূতি দেখিয়ে তাকে দিয়ে আমি ১,২০,০০০ ক্লেম করাবো। কি ১,২০,০০০ ক্লেম করিয়ে সেই ১,২০,০০০ টাকাটা আমি রিকভার করে নেবো, আমি বলবো আমাকে দিয়ে দাও কারণ আমি তোমার রিকভারি ট্রিটমেন্ট করছি তাই। তো এখানে সরকার খুব ডবল ডিডাকশনস, বাট স্যার ডবল ডিডাকশনস ইজ নট অ্যাভেলেবল, আমরা প্রথমেই পড়েছিলাম, তার মধ্যে এই একটা, দ্যাট ইজ ইওর 80DD এন্ড 80U। সো হয় তুমি তার হয়ে ক্লেম করো, অথবা সে তার নিজের ডিডাকশনসটা নিজে নিয়ে, দুটো একবারে অ্যালাউ করব না। বোঝা গেছে? দুটো অ্যালাউ করব না, হয় তুমি তার ডিডাকশনস নাও, তুমি তাকে মেনটেনেন্স করছো বলে তার জন্য নাও, কিংবা সে তার নিজেরটা নিজে নি। হয় তার নিজেরটা নিজে নিলে 80U তে ক্লেম করুক, আর তুমি যদি তাকে মেনটেনেন্স করো এবং ইফ হি ইজ আ অর শি ইজ আ ডিসেবলড এন্ড ডিপেন্ডেন্ট রিলেটিভ অফ ইউ, দেন তুমি 80DD ক্লেম করো। সবচেয়ে বড় কথা এইখানের যেটা বোল্ড মাথায় রাখার জায়গা, ইরেসপেক্টিভ নেচার অফ ইনকাম, ইরেসপেক্টিভ নেচার অফ এক্সপেন্স, অ্যাকচুয়াল খরচা তুমি কি করলে তা এই 80DD বা 80U দেখে না। তুমি যদি এখানে 40,০০০ টাকাও খরচা করো আর সে যদি আজকে 40% এর উপরেও ডিসেবলড হয়, তাও তুমি ৭৫,০০০ পাবে। তুমি আজকে ১.৫ লাখ খরচা করলে সে যদি 80% অ্যাবাভ হয়, তুমি ১,২০,০০০ পাবে। ক্লিয়ার হয়েছে কথা? ইরেসপেক্টিভ নেচার অফ এক্সপেন্সেস। applicable to the resident individual এর উপর it is applicable. What conditions are to be satisfied? Dependent relative হতে হবে। রিলেটিভ এর মধ্যে কে কে পড়ছে? স্পাউস, চিলড্রেন। দেখ এখানে ডিপেন্ডেন্ট হোক ইয়া ফির ইন্ডিপেন্ডেন্ট হোক কোনো ব্যাপার না, কারণ প্রথমেই তো ডিপেন্ডেন্ট বলে দিয়েছে অলরেডি ডিপেন্ডেন্ট বলে দিয়েছে। যদিও বা ইন্ডিপেন্ডেন্ট নন ডিপেন্ডেন্ট বললেও বা কি হবে, তাই না? নন ডিপেন্ডেন্ট বললেও কোনো লাভ নেই। ব্রাদার কভার হচ্ছে, পেরেন্টস তো ছিল, এই তিনটে তো আমরা 80D তেও পেয়েছি। ব্রাদার্স কভার হচ্ছে, সিস্টার কভার হচ্ছে অফ দা ইন্ডিভিজুয়াল। ওকে, আচ্ছা ডিসেবিলিটি কে এক্সপোজ করবে? ডিসেবল কে কতটা? ডক্টর সার্টিফাইড এক্সপোজ করবে। হ্যাঁ, 2 পয়েন্টটাই বলে দিয়েছে, দেখ নো বেনিফিট সেকশন 80U টু ডিসেবল রিলেটিভ।
সে যদি ডিসেবল হয়, আমি যদি 80 ডিডি ক্লেম করি, সে কিন্তু আর 80 ইউ ক্লেম করতে পারবে না। ওকে, আচ্ছা এইবার দেখে রাখ, যদি রিলেটিভ সাফারিং ফ্রম আ সিভিয়ার ডিসেবিলিটি হয় 1,25,000 টাকা, দ্যাট ইজ দ্য 80% অর মোর। আর যদি আজকে সাফারিং ফ্রম দ্য ডিসেবিলিটি বাট নট সিভিয়ার, দ্যাট ইজ দ্য 40% অর মোর, তাহলে সেই ক্ষেত্রে হচ্ছে 75,000 টাকা। ওকে, আচ্ছা যেমন এইটা আমি মনে করি স্টার মার্ক, মনে করি দেখ ট্যাক্সেবল স্যালারি 75,000 টাকা এসছে, ইনকাম ফ্রম আদার সোর্স 20,000 টাকা, তাহলে ইনকাম ফ্রম আদার সোর্সের থেকে কিন্তু নেট ইনকাম মাইনাস এই চ্যাপ্টার 6 এর ডিডাকশনস পাবে, কিন্তু ইনকাম ফ্রম আদার সোর্সের মধ্যে ক্যাজুয়াল ইনকামটা পাবেন। আমি ধরে নিলাম এর মধ্যে কোনো ক্যাজুয়াল ইনকাম নেই, কারণ আলাদা করে কিছু বলেনি। এগ্রিকালচারাল ইনকাম আসবে না, কারণ এটা এক্সেম্পটেড আন্ডার সেকশন 10(1)(a), it is exempted. He deposited in LIC annuity plan. LIC annuity plan তোরা জানবি, that is the 80CCD, পড়াবো আমি 80CCD, ঠিক আছে, এই সরি 80CCC, 80CCD তে হচ্ছে নিউ পেনশন স্কিম। ওকে, ডিপোজিটেড LIC annuity প্ল্যানে 18,000 টাকা করে ডিপোজিট করে, তার ডিডাকশনস 80CCC তে পাওয়া যায়। মেডিকেল ইন্স্যুরেন্স প্রিমিয়াম, দেখ মেডিকেল ইন্স্যুরেন্স প্রিমিয়াম পেড বাই দ্য চেক ফর হিজ ডিপেন্ডেন্ট ব্লাইন্ড মাদার, তাহলে দেখ দুটো ডিডাকশনস পাচ্ছে, একটা এখানে মেডিকেল ইন্স্যুরেন্স প্রিমিয়াম পে করে তার জন্য 80D, আর ডিপেন্ডেন্ট ব্লাইন্ড মাদারকে কিন্তু কি করে মেইনটেনেন্স করে, ডিপেন্ডেন্ট হয়ে যাওয়ার জন্য 80D। দেখ হয়তো আলাদা করে মেইনটেনেন্স এক্সপেন্ডিচারই হয়তো যায় না, অবশ্য যায় বিকজ অফ ব্লাইন্ড, সেই কারণের জন্য মেইনটেনেন্স যায়, মেইনটেনেন্স কিন্তু মেইনটেনেন্স নট দ্য মেডিকেল এক্সপেন্ডিচার, মেইনটেনেন্স। ওকে, যেহেতু ডিপেন্ডেন্ট ব্লাইন্ড মাদার মেইনটেনেন্স করছে তাকে, দেয়ারফর 80DD তে সে একটা ডিডাকশনস পায়, রাইট। তাহলে এখানে কিভাবে হচ্ছে, প্রথমে 75, তারপরে 20, টোটাল এলো 95। সেখান থেকে কি কি ক্লেম, প্রথমে 80CCD ক্লেম, CCC ক্লেম, অ্যানুইটি প্ল্যানের 18,000 টাকা ক্লেম করছে, 80D ক্লেম পাচ্ছে। মা যেহেতু আজকে কত বছর বয়স তার 68, দেয়ারফর 50,000 টাকার স্লাইডে চলে যাচ্ছে, কিন্তু 20,000 টাকা অবধি পেমেন্ট করছে বলে 20,000 টাকা অবধি ডিডাকশনস পাচ্ছে। অ্যান্ড ব্লাইন্ড মাদার এখানে যেহেতু বলে দেয়নি, এবং বোঝাই যাচ্ছে ব্লাইন্ড যেহেতু সিভিয়ার ডিসেবল, চোখে ছানি পড়েছে দেখতে পায় না, তাহলে তো 75,000 হতো, কিন্তু একেবারেই যেহেতু ব্লাইন্ড, দেয়ারফর 1,25,000 টাকা ডিডাকশনস পেয়ে টোটাল ডিডাকশনস কত পাচ্ছে 95,000। এই কেন 95 কেন, কারণ গ্রস টোটাল ইনকাম যাতে এক্সিড না করে, সেই কারণের জন্য 95,000, দেখো তার ইনকাম হয়ে গেল নীল। বোঝা গেল, বোঝা গেল। নেক্সট 80DDB, that is your in respect of the medical treatment, medical treatment কার, ডিপেন্ডেন্ট ডিসেবল না, ডিপেন্ডেন্ট ডিসেবল এর মেডিকেল ট্রিটমেন্ট হোক মেইনটেনেন্স হোক, সে তো পেয়ে যাচ্ছে 80DD তে। এবার একটা আমরা মেডিকেল ট্রিটমেন্ট করাচ্ছি, আমার মা, আমার বউ, আমার বাচ্চা বা আমার ভাই, আমার বোন, তার একটা মেডিকেল ট্রিটমেন্ট করাচ্ছি, তার জন্য খরচা হয়েছে। আচ্ছা হ্যাঁ, এই ক্ষেত্রে কিন্তু এক্সপেন্ডিচার কত টাকা করেছো সেটা ভীষণভাবে ম্যাটার করে, এই ক্ষেত্রে এক্সপেন্ডিচার কতটা করেছো সেটা ভীষণভাবে ম্যাটার করে 80DDB তে। তো এক্সপেন্ডিচার ইনকার্ড অন দ্য মেডিকেল ট্রিটমেন্ট অফ দ্য রিলেটিভ, তো রিলেটিভ মিন্স কি, সেই স্পাউস, চিলড্রেন আর পেরেন্টস, সেই একটা গ্রুপ, অ্যান্ড আর একটা কি হচ্ছে ব্রাদার সিস্টার অফ দ্য ইন্ডিভিজুয়াল, নতুন করে একটা গ্রুপ পাচ্ছি। তো এই কোয়ান্টাম অফ দ্য ডিডাকশনস এখানে কতটা পাবো, মিনিমাম অফ দ্য ফলোইং, দ্যাট ইজ ইউর অ্যাকচুয়াল এক্সপেন্ডিচার ইয়া ফির 40,000 টাকা, 40,000 টাকা, অথবা আমি বলবো হচ্ছে 1,00,000 টাকা। 1,00,000 টাকা কোন ক্ষেত্রে, ফর ইউর সিনিয়র সিটিজেন, যে ক্ষেত্রে তুমি পাবে হচ্ছে 1,00,000 টাকা। ক্লিয়ার হয়েছে? ওকে, আচ্ছা যেমন এখানে যেমন দেখাচ্ছে, আমি এখানে ডিডাকশনসটা কিভাবে 80DDB তে ক্লেম করবে, দেখ প্রথম হচ্ছে অ্যাকচুয়াল এক্সপেন্ডিচার কত টাকা করছো, দেখা গেল সেখান থেকে অ্যামাউন্ট কিছু রেইমবার্সড হচ্ছে, যদি হলো ভালো, অ্যামাউন্ট কিছু রেইমবার্সড হচ্ছে বাই দ্য এমপ্লয়ার, কিছু করছো, অথবা মেডিক্লেম তুমি হয়তো কিছু টাকা রিসিভ করছো।
ওকে, তাহলে দেওয়ার পর তারপরে যদি কিছু থাকে সেইটুকুর উপরে ডিডাকশন কিরকম ভাবে দেখ, 80 ডিডিবি কিরকম ভাবে ক্লেম হয় দেখ। প্রথমে হয় অ্যাকচুয়াল এক্সপেন্ডিচার, লেস মেডিক্লেম রিসিভড, যেটুকু পড়ে থাকে লেস ডিডাকশন 80 ডিডিবি তে 40,000, সরি লেস না, এটা 40,000 or 1 লাখ, whichever is lower, সেইটা এখানে ক্লেম হয়ে যায়। ক্লেম সেইটুকু এখানে অ্যালাউ ফর ডিডাকশন। দেখ লেখার হয় লিখে নিতে পারি, বোঝা গেল? এখানে দেখ সেটাই করেছে, অ্যাকচুয়াল এক্সপেন্ডিচার থেকে যদি অ্যামাউন্ট কিছু রিইম্বার্সড হয়ে যায় বলে ভালো, তারপরে হচ্ছে ব্যালেন্স টু। ওকে, অ্যাপ্লিকেবল টু রেসিডেন্ট ইন্ডিভিজুয়াল। হ্যাঁ, রেসিডেন্ট ইন্ডিভিজুয়ালের উপর অ্যাপ্লিকেবল। 80D কিন্তু শুধুমাত্র ইন্ডিভিজুয়াল ছিল, খেয়াল করেছিস? 80D ছিল শুধুমাত্র ইন্ডিভিজুয়াল, 80DD আর 80DDB রেসিডেন্ট ইন্ডিভিজুয়াল। এটা দেখ, অ্যাসেসি অর্ডিনারি রেসিডেন্ট, एक्सपेंडिचर করছে ডিপেন্ডেন্ট ব্রাদার, সে ডিপেন্ডেন্ট হোক या फिर নন ডিপেন্ডেন্ট হোক, কোনো কিছু এসে যায় না। 6000 টাকা অ্যাকচুয়াল এক্সপেন্ডিচারটা তো ম্যাটার করে এখানে। এজ অফ দা ব্রাদার 28, যার জন্য খরচা করছে সেও কিন্তু রেসিডেন্ট। তাহলে এখানে পুরো 6000 টাকা ডিডাকশন সিধা ক্লেম পেল। এবার এ হচ্ছে নট অর্ডিনারিলি রেসিডেন্ট, নট অর্ডিনারিলি রেসিডেন্ট। তাহলে যার জন্য খরচা করছে সে কিন্তু নন রেসিডেন্ট, বাট এখানে বলেছে যখন 80 ডিডিবি শুরু করেছিলাম সেখানে পড়েছিলাম দেখ যে জাস্ট রেসিডেন্ট ইন্ডিভিজুয়াল ইরেসপেক্টিভ অফ দ্য সিটিজেনশিপ, বাট রেসিডেন্ট ইন্ডিভিজুয়াল, জাস্ট রেসিডেন্ট হলেই হবে। তাহলে অর্ডিনারিলি রেসিডেন্ট তো নয়, বাট রেসিডেন্ট বাট নট অর্ডিনারিলি রেসিডেন্ট। প্রথমে আমরা রেসিডেন্ট চ্যাপ্টারে কি বিচার করি যে অ্যাসেসি রেসিডেন্ট কি, যদি সে রেসিডেন্ট হয় তাহলে আমরা বিচার করি যে সে রেসিডেন্ট ইফ অর্ডিনারি রেসিডেন্ট নাকি নট অর্ডিনারিলি রেসিডেন্ট। তো এখানে যে রয়েছে সে কিন্তু নট অর্ডিনারি রেসিডেন্ট বাট রেসিডেন্ট। প্রথমে তো রেসিডেন্টের কন্ডিশনটা স্যাটিসফাই করে গেছে, তাই না? তাহলে যার জন্য খরচা করেছে সে হচ্ছে এজ অফ দা ব্রাদার কত 83,000, এই সরি 80,000 টাকা খরচা করেছে, কিন্তু তার বয়স কত 63। বোঝার আছে, খুব বোঝার আছে। দেখ এখানে ডিডাকশনসটা দেখ, প্রথম কি ব্যাপার, যখন আমরা পড়লাম সিনিয়র সিটিজেনের জন্য কত টাকা অবধি পাবে, 1 লাখ টাকা অবধি পাবে। তাহলে 80,000 হলে পুরো 80,000 টাকা অবধি ক্লেম পাওয়া উচিত ছিল কিনা? কিন্তু এখানে দেখ পেয়েছে কত 40,000 টাকা। কেন? তুমি ক্লেম করছো ঠিক কথা, বাট যার জন্য ক্লেম করছো সে কিন্তু নন রেসিডেন্ট। ওকে, সরি কোথায় গেল, এই যে brother is the non-resident, therefore senior citizen benefit is not available. তুমি ক্লেম করছো ভালো কথা, ক্লেম তোমাকে আমি দেব, কিন্তু যার জন্য করছো দেখো সে কিন্তু নন রেসিডেন্ট। ওকে, এবার দেখ আর নিজেই নন রেসিডেন্ট, এ তো প্রথমেই গেল, কারণ রেসিডেন্ট হতে বলেছিলাম, তুমি তো বেটা প্রথমেই নন রেসিডেন্ট হয়ে গেল, পাবেই না। ওকে, পরেরটা দেখ, এস জাস্ট রেসিডেন্ট, সিটিজেনশিপ ইজ নট ম্যাটার। কার জন্য খরচা করছে? ব্রাদারের জন্য, সে রেসিডেন্ট, 72,000 টাকা। তাহলে সিনিয়র সিটিজেন 1 লাখ টাকা অবধি পায়, তাহলে 72,000 টাকা অবধি পুরো ডিডাকশনস পেয়ে যাবে। টি রেসিডেন্ট, বাস ক্লেম পাচ্ছে। যার জন্য খরচা করছে সেও রেসিডেন্ট, বাহ
এবং 52 বছর, কিন্তু 52 বছর হলে কত টাকা অবধি? 40,000 টাকা অবধি। তাহলে এখানে দেখ 80,000-এর মধ্যে 8,000 অলরেডি ক্লেম রিসিভ করেছে, তাহলে 72 আর 40 হুইচ এভার ইজ দ্য লোয়ার 40,000। দেখ তাও দেখ, দেখ না তাও ভুল বললাম, দেখ প্রথমে 80,000, 80,000 আর 40,000-এর মধ্যে 40,000, তাহলে 40,000 থেকে 8,000 বাদ করে রইল 32,000। ওকে, তাহলে প্রথমে হচ্ছে, তাহলে আমার এখানে ভুল হলো, তাহলে প্রথমে হচ্ছে আমার, তাহলে আমি এখানে একটু ঠিক করব, ক্লিয়ার? বোঝা গেছে রে? 80E, 80E দেখলেই মাথায় চলে আসবে ইন্টারেস্ট। 80E দেখা মানেই মাথার মধ্যে চলে আসা উচিত সঙ্গে সঙ্গে ভাই এটা ইন্টারেস্টের কথা বলছে, আর কিচ্ছু জানি না। 80E মানে ইন্টারেস্টের কথা বলছে, প্রথম যে ইন্টারেস্টকে নিয়ে বলছে, প্রথম সেকশন 80। রিপেমেন্ট করা, কি রিপেমেন্ট করব? লোন রিপেমেন্ট করব। হঠাৎ করে লোন রিপেমেন্ট করব, কিসের জন্য লোন নিয়েছিলে স্যার? স্যার হায়ার এডুকেশনের জন্য লোন নিয়েছিলাম। লোন রিপেমেন্ট করব, কিসের লোন রিপেমেন্ট করছো? হায়ার এডুকেশনের জন্য লোন নিয়েছিলাম, তার লোনটা রিপেমেন্ট করছি। আচ্ছা রিপেমেন্টের মধ্যে কি কি ঢুকে বসে আছে গো? কেন স্যার? প্রিন্সিপাল আর ইন্টারেস্ট। তাহলে 80 তে আমরা শুধুমাত্র ইন্টারেস্ট ক্লেম করতে পারবো, নট দ্য প্রিন্সিপাল অ্যামাউন্ট। 80 তে শুধু ইন্টারেস্ট ক্লেম করতে পারবো, নট দ্য প্রিন্সিপাল অ্যামাউন্ট। কবে থেকে ক্লেম করতে পারবো? যবে থেকে টাকা পরিশোধ করছো। বোঝা গেল? কবে থেকে 80 ক্লেম করতে পারবো? যবে থেকে টাকা পরিশোধ করছি। কতদিন অবধি ক্লেম করতে পারবো? আপ টু 8 কনজিকিউটিভ প্রিভিয়াস ইয়ার, আপ টু 8 কনজিকিউটিভ অ্যাসেসমেন্ট ইয়ার। ওকে, আপ টু 8 কনজিকিউটিভ অ্যাসেসমেন্ট ইয়ার। যদি তোমার 15 বছর অবধি স্যার আমাকে ইন্টারেস্ট দিতে হয়, কিছু করার নেই, 8 বছর অবধি ইন্টারেস্টের ডিডাকশন হবে, তারপরে আর পাবে না। এবার কথা হচ্ছে হায়ার এডুকেশন কোনখান থেকে শুরু হয় অ্যাজ পার ট্যাক্স পারপাস? আফটার দা সিনিয়র সেকেন্ডারি এক্সামিনেশন। ওকে, দেখ অ্যান ইন্ডিভিজুয়াল, কোনো মেনশন নেই রেসিডেন্সিয়াল স্ট্যাটাস বা সিটিজেনশিপ, কিছু দরকার নেই, ইন্ডিভিজুয়াল হলেই ক্লেম পাবে। লোনটা নিতে হবে স্পেসিফাইড ইনস্টিটিউশন থেকে, আনঅর্গানাইজড ফার্ম, সরি নন অর্গানাইজড ফার্ম থেকে বা এরিয়া থেকে যদি তুমি আজকে লোন নাও, তার ডিডাকশন 80 পাবে না। পাবলিক ফাইন্যান্সিয়াল ইনস্টিটিউশন থেকে নাও, হ্যাঁ, কোন ধরনের ব্যাংক থেকে নাও, কর্পোরেশন থেকে নাও, যেগুলো রেজিস্টার্ড, সেখান থেকে লোন নিয়ে সেখানে টাকা পরিশোধ করো, সেখানে আমরা কি করব? সেইটুকুর আমরা ডিডাকশন আমরা দেব। পারপাস অফ দা লোন কিসের জন্য নিতে হবে? ফর দ্য এডুকেশন পারপাস, হায়ার এডুকেশন পারপাস। আচ্ছা, যে লোনটা নিচ্ছি এডুকেশনাল পারপাস, ওটা কি শুধুমাত্র বাচ্চার জন্যই না? নিজের পড়ার জন্য নাও, স্পাউসের জন্য নাও, চিলড্রেনের জন্য নাও, কিচ্ছু যায় আসে না। ওকে, সরি, নিজে হ্যাঁ হিমসেলফ পাওয়ার হচ্ছে। ওকে, আচ্ছা, হায়ার এডুকেশন মিন্স কোনখান থেকে শুরু হচ্ছে? আফটার পাসিং সিনিয়র সেকেন্ডারি এক্সামিনেশন। পেমেন্ট অফ ইন্টারেস্ট, এসএসসি পেজ দ্য ইন্টারেস্ট অন সাচ লোন। অবশ্যই পেমেন্ট করতেই হবে, কারণ পিজিবিপি সেকশনসে আমরা একটা পড়েছিলাম যে ইন্টারেস্ট অন লোন, ইন্টারেস্ট, এনি কাইন্ড অফ ইন্টারেস্ট যখন পেমেন্ট হয় তারপরেই তার ডিডাকশনস পাওয়া যায়। ওকে, সম্ভবত 43B, সেকশন 43B তে আমরা পড়েছিলাম কি ইন্টারেস্ট, ট্যাক্স, সেস, ডিউটি, এগুলো যেগুলো হয়ে থাকে, বা ওয়েলফেয়ার কোনো কন্ট্রিবিউশনস করছি ফর দা লেবার,
এদের জন্য কোনো কন্ট্রিবিউশন করছি, সেগুলো সব কভার হয়ে থাকে 43B তে। ওকে, যেগুলো হচ্ছে একদম পেমেন্ট করলে তবেই ডিডাকশনস পাওয়া যায়, আদারওয়াইজ ডিডাকশনস পাবে না। তো ইন্টারেস্ট পেমেন্ট করলে তবে ডিডাকশনস পাবে। ওকে, আচ্ছা, কোয়ান্টাম অফ ডিডাকশন, যতটা পে করবে ততটা পুরো ডিডাকশনস পেয়ে যাবে। ওকে, আচ্ছা, কত বছর? ইনিশিয়াল অ্যাসেসমেন্ট ইয়ার এন্ড দ্য 7 অ্যাসেসমেন্ট ইয়ার, দ্যাট ইজ দ্য 8 অ্যাসেসমেন্ট ইয়ার। 8 কনজিকিউটিভ অ্যাসেসমেন্ট ইয়ার ধরে তুমি কি পাবে? ডিডাকশনস পেতে থাকবে। সো এখানে লেখা রয়েছে দ্য ডিডাকশনস ইজ অ্যাভেলেবল ফর আ ম্যাক্সিমাম পিরিয়ড 8 কনজিকিউটিভ ইয়ার্স। দ্য পিরিয়ড কবে থেকে স্টার্ট হচ্ছে? ফ্রম দ্য ইয়ার ইন হুইচ দ্য অ্যাসেসি স্টার্টস পেইং দ্য ইন্টারেস্ট অন সাচ লোন। ক্লিয়ার হয়েছে কথা? ক্লিয়ার হয়েছে কথা? রিভাইজ। প্রথম পড়েছিলাম সেকশনস 80D। 80D কি রিলেটেড কথা বলেছিলাম? যে পেমেন্ট অফ দা মেডিকেল ইন্স্যুরেন্স প্রিমিয়াম। আর কি কভার হচ্ছে সেখানে? প্রথম আমরা তিনটে ক্যাটাগরি করে নিয়েছিলাম। নাম্বার 1, একটা হচ্ছে নিজের জন্য হিমসেলফ, একটা স্পাউস, আর একটা হচ্ছে ডিপেন্ডেন্ট চিলড্রেনের কভার হচ্ছে। ওকে, দেখে নিন। হিমসেলফ, স্পাউস, আর একটা হচ্ছে ডিপেন্ডেন্ট চিলড্রেনের জন্য। ওকে, এইবার আমার নিজের ঘরে আমি যদি সিনিয়র সিটিজেন না হই তাহলে 25,000 টাকা অবধি ক্লেম পাবো। যদি আজকে আমি সিনিয়র সিটিজেন হয়ে যাই তাহলে 50,000 টাকা অবধি ক্লেম পাবো। আমার নিজের জন্য কি কি ডিডাকশনস অ্যাভেলেবেল থাকবে? আমার নিজের জন্য ডিডাকশনস অ্যাভেলেবেল থাকবে হচ্ছে, বল কি কি? দ্যাট ইজ ইয়োর প্রিভেন্টিভ হেলথ চেকআপ, সেন্ট্রাল গভর্নমেন্ট হেলথ স্কিমে কন্ট্রিবিউশন, আর মেডিকেল ইন্স্যুরেন্স প্রিমিয়াম পেড। হয়ে গেল। 25,000 টাকার মধ্যে কিভাবে? 20 আর 5 25, 50,000 হলে 45 আর 5 50। ওকে, এইবার কিরকম? পেরেন্টস এর ক্ষেত্রে কি কি কভার হচ্ছে? প্রিভেন্টিভ হেলথ চেকআপ আর মেডিকেল ইন্স্যুরেন্স প্রিমিয়াম। পেরেন্টসও যদি সিনিয়র সিটিজেন হয় তাহলে 50,000 টাকা অবধি ডিডাকশনস অ্যাভেলেবল। আর ক্যাটাগরি 4 যেটা আমরা দেখেছিলাম, দ্যাট ইজ ইয়োর, আমি কোনো সিনিয়র সিটিজেনের হয়ে আমি যদি আজকে মেডিকেল ট্রিটমেন্টের পয়সা দিয়ে থাকি তাহলে সেই ক্ষেত্রে আমরা 50,000 টাকা অবধি পাবো, কিন্তু সেই সিনিয়র সিটিজেনের জন্য পাবো যে সিনিয়র সিটিজেনের মেডিকেল ইন্স্যুরেন্স প্রিমিয়াম নেই। ওকে, এইবার কিরকম দেখেছিলাম? যে নিজের জন্য প্রিভেন্টিভ হেলথ চেকআপের 5 এবং পেরেন্টস এর জন্য প্রিভেন্টিভ হেলথ চেকআপের 5, দুটো মিলিয়ে কত হচ্ছে? 5 5 10, বাট এগ্রিগেট 5,000 টাকা অবধি অ্যাভেলেবেল। আর কি? মেডিকেল ইন্স্যুরেন্স প্রিমিয়াম পে করতে হবে থ্রু অ্যাকাউন্ট পেইচেক অর থ্রু এসিএস মোড, আর প্রিভেন্টিভ হেলথ চেকআপ তুমি ক্যাশে পে করতে পারো, কোনো প্রবলেম নেই। নেক্সট আমরা পড়েছিলাম আন্ডার সেকশন 80DD। 80DD এর সাথে পড়েছিলাম 80U। 80U যে ক্লেম করছে, যার যে মেইনটেনেন্স করছে, 80DD পড়েছিলাম মেইনটেনেন্স অফ দ্য ডিপেন্ডেন্ট ডিসেবলড রিলেটিভস। রিলেটিভ কে যদি আজকে মেইনটেনেন্স করে তাহলে সেই ক্ষেত্রে হচ্ছে আমার সে 80DD পাবে। এখানে ইরেসপেক্টিভ নেচার অফ এক্সপেন্ডিচার, ডিরেক্টলি 40% এর অ্যাভাব হলে 75,000 টাকা, আর 80% অর মোর হলে 1,25,000 টাকা ডিডাকশনস পাচ্ছে। যার জন্য 80DD নিচ্ছে সে আর 80U ক্লেম করতে পারবে না। আচ্ছা, এখানে রিলেটিভস এর মধ্যে কে কে কভার করছে? স্পাউস কভার হচ্ছে, প্যারেন্টস কভার হচ্ছে, চিলড্রেন কভার হচ্ছে ইফ ইজ ডিপেন্ডেন্ট অর বিকজ অফ ডিপেন্ডেন্ট বলাই আছে, সাথে ব্রাদার এন্ড সিস্টার কভার হয়ে যাচ্ছে। 80DDB কভার, 80DD কভার। 80DDB তে কি বলছি? আমার কোনো রিলেটিভের মেডিকেল এক্সপেন্ডিচার করাচ্ছি, সেখানে অ্যাকচুয়াল এক্সপেন্ডিচারটা আমায় কি করতে হচ্ছে? কনসিডার করতে হচ্ছে। এখানে আলাদা করে 80DDB তে আর কিছু নতুন করে বলার নেই। আচ্ছা, নেক্সট আমরা বললাম হচ্ছে, চলে এলাম 80E, দ্যাট ইজ ইওর ইন্টারেস্ট অন লোন। ইন্টারেস্ট অন লোনের ক্ষেত্রে কি করলাম? লোন কখন নেব? 80E কভার হচ্ছে হায়ার এডুকেশনাল লোন। রিপেমেন্ট যখন থেকে করব তখন থেকে ডিডাকশনস পাবো আপ টু 8 কনজিকিউটিভ অ্যাসেসমেন্ট ইয়ার্স অবধি, আর অ্যাকচুয়াল পেমেন্ট করলে তবেই ডিডাকশনস পাবো, আদারওয়াইজ পাবো না। ওকে, আর সেকেন্ডারি সিনিয়র সেকেন্ডারি পর থেকে যে লোনটা নেব সেটা হবে হায়ার এডুকেশন লোন। ওকে, এইবার হচ্ছে 80EE, দ্যাট ইজ দ্য ইন্টারেস্ট অন লোন টেকেন ফর দ্য রেসিডেন্সিয়াল হাউস প্রপার্টি। এখানে দারুণ ভাবে একটা কথা বোঝার আছে, দ্যাট ইজ এটার সঙ্গে রিলেটেড হচ্ছে সেকশন 24B রেসিডেন্সিয়াল হাউস প্রপার্টি।
এইটার সঙ্গে এইটা খুব কভার্ড। কারণ কি, সেকশনস 24B ফর দ্য রেসিডেন্সিয়াল হাউস প্রপার্টি সেলফ অকুপাইড যখন আমরা পড়তাম তখন আমাদের মনে আছে হয়তো, দ্যাট ইজ সেলফ অকুপাইড কেসে আমরা যদি আজকে কোনো ধরনের লোন নিয়ে থাকি এবং তার জন্য ইন্টারেস্ট পেমেন্ট করি, তাহলে ম্যাক্সিমাম আপ টু 2 লাখ টাকা অবধি ডিডাকশনস পাবো। এবার আমি বলছি 2 লাখ টাকা ডিডাকশনস ও যদি 1498 এর পরে আমরা লোন নিয়ে থাকি, আর যদি পারচেজ অথবা অ্যাকুইজিশনস এর জন্যই লোন নিয়ে দুটো শর্ত ফুলফিল করলে তবে 2 লাখ টাকা অবধি ইন্টারেস্টের ছাড় পাবো, আদারওয়াইজ দ্যাট 30,000 টাকা। এবার আমি বলছি কি আজকে কোনো মানুষ লোন নিয়েছে কিন্তু তার 2 লাখ নয়, তাকে বছরে 2.5 লাখ টাকার ইন্টারেস্ট পেমেন্ট করতে হয়, তাহলে সেই ব্যালেন্স 50,000 টাকা ডিডাকশন তো পাচ্ছে না। 80EE হচ্ছে সেই অ্যাডিশনাল ডিডাকশনস, যেখানে তুমি 2 লাখ দেওয়ার পরেও আরো ব্যালেন্স 50,000 এর ডিডাকশন তুমি 80EE থেকে ক্লেম করতে পারবে। 80EE ম্যাক্সিমাম আপ টু 50,000 টাকা অবধি দিয়েছে, কিন্তু 80EE ডবল ডিডাকশন তো হচ্ছে না, অ্যাডিশনাল ডিডাকশনস পাচ্ছে। ওকে, 80EE কভার করতে গেলে কিছু শর্ত ফুলফিল করতে হয়। কি কি শর্ত? প্রথম কথা দেখতে হয় যে আমার বাড়ি যেটা যার জন্য লোন নিয়েছি তার স্ট্যাম্প ডিউটি ভ্যালুটা কত অ্যাজ পার ইনকাম ট্যাক্স রেট। বাড়ির স্ট্যাম্প ডিউটি ভ্যালুটা যেন 50 লাখ টাকার এক্সিড না করে যায়। ওকে, নেক্সট দেখতে হয় লোন ভ্যালুটা কত অ্যাজ পার ইনকাম ট্যাক্স, লোন ভ্যালু যেন 35 লাখ টাকার এক্সিড না করে যায়। এই দুটো শর্ত যদি তুমি ফুলফিল করো তবেই তুমি কিন্তু অ্যাডিশনাল ডিডাকশন সেকশন 80EE অ্যাপ্লিকেবল। ক্লিয়ার হয়েছে? 80EE অ্যাপ্লিকেবল ম্যাক্সিমাম আপ টু 50,000 টাকা অবধি। তাহলে কেউ যদি 2 লাখ ছাড় দেয় তাহলে 2 লাখ টাকা 24B তে ক্লেম করবে, আর 80EE তে 50, 10,000 টাকা ডিডাকশনস পাবে না। ওকে, এবং আরেকটা যে পয়েন্ট, যে লোনটা স্যাংশন হয়েছে কবে, লোনটা স্যাংশন যেন হয়ে থাকে 16-17 সালে। 16-17 সালে লোনটা স্যাংশন হয়েছে। এখন নতুন করে একটা এসে গেছে, এইটা আমি আগে দেখিনি, কি ভ্যালু অফ দ্য রেসিডেন্সিয়াল হাউস প্রপার্টি ডাজ নট এক্সিড 50 লাখ অ্যান্ড অ্যামাউন্ট অফ দ্য লোন ডাজ নট এক্সিড 35 লাখ টাকা। ওকে, এবং লোনটা নেওয়া হয়েছে কিসের জন্য? অ্যাকুইজিশনস করার জন্য। কিসের? রেসিডেন্সিয়াল হাউস প্রপার্টি। বিশেষ করে এটা সেলফ অকুপাইড হাউস প্রপার্টি যাদের হয়ে থাকে তারাই 80EE নিয়ে থাকে, কারণ যারা লেট আউট হাউস প্রপার্টির জন্য লোন নিয়েছে তারা তো অলরেডি 24B তে ফুললি ডিডাকশনস পাচ্ছেই, তাদের তো আলাদা করে 80EE দরকার নেই। যারা সেলফ অকুপাইড পারপাস হাউস ইউজ করে তাদেরই 80EE দরকার। ওকে, কোয়ান্টাম অফ দ্য ডিডাকশনস কত? আপ টু 50,000 টাকা অবধি। ওকে, এবার নিউ ডিডাকশনস, এটা একটু চেক করে নিস, আমি আর আসছি না। নিউ যেটা এখন ঢুকেছে দ্যাট ইজ দ্য 80EE। 80EE সেখানে আর লোনের কথা কিছু বলা নেই, এখানে শুধুমাত্রই বলা আছে স্ট্যাম্প ডিউটি ভ্যালু যেন 45 লাখ টাকার এক্সিড না করে। 80EE তে ছিল স্ট্যাম্প ডিউটি ভ্যালু যেন 50 লাখ টাকা এক্সিড না করে, এবং ভ্যালু অফ দ্য লোন যেন 35 লাখ টাকা হয়, অ্যান্ড লোন যেন স্যাংশন হয়ে থাকে 16-17 সালে, তবেই তুমি 50,000 টাকা ক্লেম করতে পারবে 80EE তে। কিন্তু 80EE এ ক্লেম করার জন্য ভ্যালু লোনটা স্যাংশন হতে হবে কিন্তু ডিউরিং দা 1/4/2019 থেকে 31/3/2021 সালের মধ্যে। তাহলে এটা এবছর অ্যাসেসমেন্ট ইয়ারের মধ্যে বিশেষ করে অ্যাপ্লিকেবল, তাই না? তাহলে দেয়ারফর লোনটা স্যাংশন হতে হবে কবে? 1/4/2019 থেকে 31/3/2021 সালের মধ্যে, এন্ড বাড়ির স্ট্যাম্প ডিউটি ভ্যালু যেটা রয়েছে সেটা যেন ডাজ নট এক্সিড 45 লাখ টাকা। তবেই কিন্তু তুমি অ্যাডিশনাল ডিডাকশনস পাবে 1.5 লাখ টাকা অবধি। কোয়ান্টাম অফ ডিডাকশনস 1.5 লাখ টাকা অবধি করেছে, 50,000 বাড়িয়ে 1.5 লাখ করা হয়েছে। ক্লিয়ার হয়েছে? $80EE সেম একই ধরনের ব্যাপার। যারা পারচেজ অফ দ্য ইলেকট্রিক ভেহিকেল কিনবে, যারা ইলেকট্রিক ভেহিকেল কিনবে তারা যখন তার ইন্টারেস্ট শোধ করবে তাদের হচ্ছে 80EE কভার করছে। এখানেও ডিডাকশন সেই 1,50,000 টাকা। তবে এখানে লোনটা যেটা স্যাংশন হবে 1/4/2019 থেকে 31/3/2023
ওকে, একবার একবার রিভাইজড হয়ে যায় কোয়ান্টাম অফ দ্য ডিডাকশনস 1.5 লাখ টাকা রিভাইজড একবার হয়ে যায়, দ্যাট ইজ দ্য 80E 80E রিলেটেড উইথ দ্য রিপেমেন্ট অফ দ্য ইন্টারেস্ট অফ দ্য লোন টেকেন ফর দ্য হায়ার এডুকেশন পারপাস। পরপর আসি, হায়ার এডুকেশন মানে হচ্ছে সিনিয়র সেকেন্ডারি এডুকেশন এর পরে যে লোনটা নিয়েছো, দ্যাট ইজ ইউর হায়ার এডুকেশন। লোনটা কি শুধুমাত্র বাচ্চার জন্য না, হিমসেলফ নিতে পারো, স্পাউস নিতে পারো, চিলড্রেনের জন্য নিতে পারো। রিপেমেন্টের পর থেকে তুমি ডিডাকশনসটা পাবে। কত বছর অবধি পাবো? 8 বছর অবধি পাবো। কতটা কোয়ান্টাম অফ দ্য ডিডাকশন? যতটা ইন্টারেস্ট পে করবে ততটাই। প্রিন্সিপালের ছাড় আছে না, 80E শুধুমাত্র কভার করছে ইন্টারেস্ট পোরশনটা শেষ। তবে ইন্টারেস্টে যেটা নিতে হবে আনঅর্গানাইজড এরিয়া থেকে নিলে হবে না, অর্গানাইজড সেকশন, দ্যাট ইজ দ্য পাবলিক ফাইন্যান্সিয়াল ইনস্টিটিউশনস থেকে নাও, ব্যাংকস থেকে নাও, কর্পোরেশনস থেকে নাও, যেগুলো রেজিস্টার্ড আন্ডার দ্য অ্যাক্ট, আন্ডার দ্য রিলিফ অ্যাক্ট। ওকে, 80E এর পরে চলে আসছে 80EE। 80EE কখন? যাদের লোনটা স্যাংশন হয়েছে 16-17 সালে এবং লোন নিয়েছে কিসের জন্য? অ্যাকুইজিশন, বাড়ি অ্যাকুইজিশন করার জন্য, ফর ইওর সেলফ অকুপাইড পারপাস লিখলাম। 80EE তে কি কভার হচ্ছে? দ্যাট ইজ দ্য কোয়ান্টাম অফ দ্য ডিডাকশনস 50,000 টাকা অবধি, দ্যাট ইজ দ্য অ্যাডিশনাল ডিডাকশনস। কারণ 24B তে 2 লাখ টাকা অবধি ক্লেম করার পরেও যদি ক্লেম বাকি থাকে সেটা 80EE তে কভার হচ্ছে। আর কি রকম যে এইটুকু 80EE এতে কি হচ্ছে? ও এছাড়াও 80EE তে কি আসছে? ভ্যালু অফ দ্য লোন হতে হবে 35 লাখ টাকা এবং যে বাড়ির জন্য লোন নিচ্ছে সেই বাড়ির ভ্যালু, স্ট্যাম্প ডিউটি ভ্যালু কত হতে হবে? ম্যাক্সিমাম 50 লাখ টাকা। 80EE দ্যাট ইজ দ্য নিউ অ্যামেন্ডমেন্ট সেকশন এবং সেখানে কোয়ান্টাম অফ ডিডাকশন 50,000 থেকে 1.5 লাখ করা হয়েছে। লোনটা স্যাংশন হতে হবে 1/4/19 থেকে 31/3/2021 সালের মধ্যে। 1.5 লাখ টাকা অবধি ডিডাকশনস, এন্ড এখানে লোনের কোনো রকম লিমিটেশনস নেই, তবে বাড়ির স্ট্যাম্প ডিউটি ভ্যালু জন্য 45 লাখ টাকা। নেক্সট আমরা পড়লাম 80EB, দ্যাট ইজ দ্য পারচেজ অফ দ্য ইলেকট্রিক ভেহিকল। কেউ কিনেছে, তার ইন্টারেস্ট পেমেন্ট করছে, সেখানেও 1.5 লাখ টাকা। ভ্যালু অফ দ্য লোনের যেটা স্যাংশন ডেট হতে হবে সেটা আমার কবের মধ্যে হতে হবে? দ্যাট ইজ 1/4/19 থেকে 31/3/2023 সালের মধ্যে 1.5 লাখ টাকা অবধি ডিডাকশন। পরিষ্কার হচ্ছে? 80G কভার করার আগে সিধা চলে আসবো সেকশনস 80G তে। আমি একদম শুরুতে লিখিয়েছিলাম ডবল ডিডাকশনস ইজ নট অ্যাভেলেবল, একদম শুরুতে লেখা ছিল বইতে যখন চ্যাপ্টার 6A পড়ছিলাম। আমি ওখানে লিখিয়েছিলাম 1013A আর 80GG, তাই না? 80GGটা কি না, হাউস রেন্ট পেড করছে। অর্থাৎ কিছু কিছু অফিস আছে যারা হাউস রেন্ট অ্যালাউন্সেস দিয়ে থাকে না, তাহলে যারা হাউস রেন্ট অ্যালাউন্স দিচ্ছে না তারা 1013A অ্যালাউন্সের ডিডাকশনসও পাচ্ছে না, তারা এই 80GG এর ডিডাকশনস নেবে। 1013A তে বলা ছিল কি রকম ডিডাকশনস? দ্যাট ইজ ইওর অ্যাকচুয়াল রেন্ট পেড, 50% or 40% of salary, or rent paid minus 10% of salary. Whichever is the lower, কারণ ডিডাকশনস দেওয়ার ব্যাপার, তার মানে এটা লোয়ার। এবার 80GG হচ্ছে যারা 1013A পাচ্ছে না তাদেরকে 80GG এর ডিডাকশন দেওয়া হচ্ছে। কারা পাচ্ছে? ইন্ডিভিজুয়াল মিন্স এখানে যদি আমার ফরেনারও এসে আজকে যদি এখানে থাকে তারাও কিন্তু ক্লেম করতে পারবে, কিন্তু 80DD আর 80DDB ক্লেম করতে পারবে না, কারণ সেখানে রেসিডেন্ট ইন্ডিভিজুয়াল লেখা রয়েছে, রাইট? কি কন্ডিশন স্যাটিসফাই করলে তবে 80GG পাবে? নো হাউস রেন্ট অ্যালাউন্স, প্রথমে আমরা পড়েছি। 1013A যারা পাচ্ছে না তারা 80GG ক্লেম করবে, যারা 1013A পাচ্ছে তারা 80GG ক্লেম করতে পারবে না, আর যারা রেন্টেড প্রপার্টিতেই থাকে না তারা 1013A এরও ডিডাকশনস পাবে না, 80GG এরও ডিডাকশনস পাচ্ছে না। রেন্টেড প্রপার্টিতে থাকছে না কখন? যখন তার নিজের বাড়ি রয়েছে, তার ওয়ার্ক প্লেসে। আজকে আমাকে এখান থেকে কাশ্মীরে যদি পাঠায় তাহলে আমি তো ওখানে আর নিজের হাউস প্রপার্টি কিনে বসবো না রে বাবা, তাহলে সেখানে তো আমি রেন্টেড প্রপার্টিতে থাকবো।
নো হাউস অ্যাট দ্য প্লেস অফ দ্য এমপ্লয়মেন্ট। সত্যি কথাই, যেখানে কাজ করছো সেখানে কোনো হাউস নেই। হাউস থাকলে তাহলে আমার সেখানে 80 GG ক্লেম করার প্রশ্নই আসে না, কারণ আমি রেন্ট পেইডই করি না। আবার 1013A হাউস রেন্ট অ্যালাউন্সেস পেলেও আমার ওটা ফুললি ট্যাক্সেবল হয়ে যাবে, কারণ আমি রেন্টেড প্রপার্টিতেই থাকি না। নো ক্লেম ফর দ্য বেনিফিট অফ দ্য সেলফ অকুপাইড হাউস প্রপার্টি। নিজের যে সেলফ অকুপাইড হাউস প্রপার্টি রয়েছে পশ্চিমবঙ্গে, আমি কাশ্মীরে কাজ করি, পশ্চিমবঙ্গে আমার যে হাউস প্রপার্টি রয়েছে, আমি তার এগেনস্টেও কোনো ধরনের ডিডাকশন ক্লেম করি না। ডিডাকশন ক্লেম করি না বলতে 24 যেটা ক্লেম করার কথা, থার্ড স্ট্যান্ডার্ড ডিডাকশন ক্লেম করি না। অ্যান্ড প্রুফ অফ দ্য পেমেন্ট অফ রেন্ট, রেন্ট যে পেমেন্ট করো তার একটা স্লিপ দেখাতে হবে। আমরা পড়েছিলাম, আমরা এই রেন্ট দেখে আমাদের মাথায় আসা উচিত সেকশন 194I and section 194I, that is the TDS on the rent, রেন্টের উপর TDS কাটবো। কখন কাটবো? যখন 2,40,000 টাকার বেশি হয়ে যাবে, যাকে পেমেন্ট করছি তার থেকে TDS কাটবো। আর এর পাশাপাশি 194I কারা কাটতে পারে? যার বুকস অফ অ্যাকাউন্টস অডিটেড হয়, সে 194I তে TDS কাটবে। আরেকটা পড়েছিলাম, দ্যাট ইজ হচ্ছে আমার মনে পড়ছে সম্ভবত 194 এলএ নয়, আইএও নয়, আইসিও নয়, 194 সম্ভবত, আমি বলছি আমার একটু সন্দেহ আছে, 194IB হতে পারে, যেখানে আমি বছর 50,000 টাকার বেশি পেমেন্ট করছি এক মাসে, সেইখানে আমাকে টিডিএস কাটতে হয়। 194IB কাদের জন্য? যাদের বুকস অফ অ্যাকাউন্টস অডিটেড হয় না তার জন্য। 194I কার উপরে অ্যাপ্লিকেবল? যে যার বুকস অফ অ্যাকাউন্টস অডিটেড হয় তার জন্য। রেন্টটা দেখে মনে পড়লো তাই একটু আলোচনা করলাম। কোয়ান্টাম অফ ডিডাকশন কতটা পাবে 80GG তে? 5,000 টাকা পার মান্থ। কোয়ান্টাম অফ ডিডাকশন কত পাবে? 5,000 টাকা পার মান্থ। নেক্সট, that is the minimum of the following deductions দেওয়ার ব্যাপার, therefore minimum of the following 25% of the adjusted GTI, adjusted GTI কি আসছে। and 3 নাম্বার, দেখ 1013 এতে ছিল রেন্ট পেড মাইনাস 10% অফ স্যালারি, কিন্তু আমরা এখানে ডিডাকশনস ক্লেম করছি একদম নিচে, তাই 10% অফ অ্যাডজাস্টেড জিটিআই। এবার প্রশ্ন হচ্ছে অ্যাডজাস্টেড জিটিআই কি? অ্যাডজাস্টেড জিটিআই হচ্ছে গ্রস টোটাল ইনকাম থেকে 80C থেকে 80U যাডা ডিডাকশন তোর আছে সব মাইনাস করার পর, আদার দেন 80GG করার পর যে ইনকাম পড়ে থাকছে সেটাকে বলে অ্যাডজাস্টেড গ্রস টোটাল ইনকাম। এবং এই অ্যাডজাস্টেড গ্রস টোটাল ইনকামের একবার হবে 25%, একবার হবে 10%। ক্লিয়ার হয়েছে কথা? এখানে লেখা আছে, মনে রাখার কোনো ব্যাপার নেই। গ্রস টোটাল ইনকাম, সরি এটা আমি লিখতে ভুলে গেছি, এটা 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 ভালো লিখেছে, এরকম একটা লেখা উচিত ছিল। দেখ চ্যাপ্টার 6 এ অ্যাপ্লিকেবল হয় না কার কার উপর? লং টার্ম ক্যাপিটাল গেইন, শর্ট টার্ম ক্যাপিটাল গেইন আর ক্যাজুয়াল ইনকামের উপর। ক্যাজুয়াল ইনকাম থাকলে ভালো। তো এখানে বলছে এইটা একটা ভালো কথা, ইট ইজ আ স্টার মার্ক পয়েন্ট। দেখ লং টার্ম ক্যাপিটাল গেইন মাইনাস গেল, শর্ট টার্ম ক্যাপিটাল গেইন সেকশন 111A সেটাও মাইনাস গেল, বাট দেখ ক্যাজুয়াল ইনকাম লাইক দ্য উইনিং ফ্রম দ্য লটারিজ দ্যাট শ্যাল বি। এইটা কিন্তু স্টার মার্ক জায়গা, এবং তাহলে দুটো স্টার মার্ক জায়গা দেখলাম। নাম্বার 1, 80DD and 80DDB তে রেসিডেন্ট ইন্ডিভিজুয়ালরাই ডিডাকশনস পায়, আর বাকিগুলোতে এখনো অবধি পেলাম শুধু ইন্ডিভিজুয়াল হলেই হবে। আরেকটা জায়গা পেলাম গ্রস টোটাল, চ্যাপ্টার 6 এর ডিডাকশনস পাওয়া যায় না লং টার্ম ক্যাপিটাল গেইন, শর্ট টার্ম ক্যাপিটাল গেইন কভার 111A এন্ড দ্য ক্যাজুয়াল ইনকামের উপরে, বাট অ্যাডজাস্টেড জিটিআই যখন ক্যালকুলেশনস হবে তখন সেখানে ক্যাজুয়াল ইনকাম ইনক্লুডেড থাকবে। এইভাবে হয় আমার অ্যাডজাস্টেড জিটিআই এর ক্যালকুলেশনস। ওকে, যেমন দেখ 11টা যদি আলোচনা করি, প্রফিট এন্ড গেইনস ফ্রম দ্য বিজনেস প্রফেশনস 80,000 টাকা, ইনকাম ফ্রম দ্য হাউস প্রপার্টি 40,000 টাকা, লেট আউট এন্ড সিচুয়েটেড অ্যাট কলকাতা, ইনকাম ফ্রম দ্য আদার সোর্সেস 10,000 টাকা। এইবার দেখ রেন্ট পেড ফর দ্য অফিস 80, রেন্ট পেড ফর দ্য রেসিডেন্সিয়াল হাউস 40। তাহলে রেন্ট পেড ফর দ্য অফিস 8,000 টাকা, এটা তো এমপ্লয়ারের সাইড,
এটা তো এমপ্লয়ারের সাইড, এটা তো পিজিইপি সেকশন থেকে মাইনাস যাবে 28 এখানে, সরি 28 না 37 সেকশন 37 এ মাইনাস যাবে জেনারেল ডিডাকশন। তাহলে এখানে যেটা ক্লেম করার কথা দ্যাট ইজ ইওর 40,000 টা ক্লেম করার কথা। তাহলে দেখ প্রথমে গ্রস টোটাল ইনকাম ক্যালকুলেট হয়েছে 1,30,000। এইবার 80 জিজি ডিডাকশনস কি বলেছে 5,000 টাকা পার মান্থ। দেখ 5,000 টাকা পার মান্থ হচ্ছে 60,000 টাকা। মনে করার চেষ্টা কর, আমি মনে করছি 25% অফ দ্য অ্যাডজাস্টেড জিটিআই। অ্যাডজাস্টেড জিটিআই বার করতে গেলে কি করতে হবে 1,30,000 থেকে আদার্স সেকশনস মাইনাস, কিন্তু আদার্স তো এখানে কিছু ডিডাকশনসই যায়নি। দেয়ারফর 1,30,000 টাকা 25% করলে 32,500। and next rent paid minus 10% of adjusted GTI। rent paid কত বলেছিল, rent paid 40,000 মাইনাস 10% of adjusted GTI 1,30,000 10% 13, তাহলে 40 থেকে 13 বাদ গেলে পড়ে থাকে হচ্ছে আমার 27। তাহলে হুইচ এভার ইজ দ্য লোয়ার 27,000 টাকা ডিডাকশন ক্লেম করতে পারবে, 1,03,000 টাকা ইজ ইওর ট্যাক্সেবল ইনকাম। বোঝা যাচ্ছে তো ধীরে ধীরে। 80 GGA পরে আসছে, ছোট দুটো সেকশনস করব, 80 GGB and 80 GGC। ভীষণ ইজি, এক্ষুনি হয়ে যাবে। কি বি দিয়ে কোম্পানি হয় শুনেছিস, বি ফর কোম্পানি, বি ফর কোম্পানি শুনেছিস, বি ফর বল, এ ফর অ্যাপেল, বি ফর কোম্পানি শুনেছিস, সি ফর কোম্পানি শুনেছিস, সি ফর কোম্পানি তো হয়, বি ফর কোম্পানি হয় কি হয় না, বি ফর কোম্পানি হয় না, সি ফর কোম্পানি হয়, তাই তো। বি ফর বল হয়, বি ফর ব্যাট হয়। 80 জিজিবি এন্ড 80 জিজিসি কভার করছে ডোনেশন, ডোনেশন টু হোয়াট, ডোনেশনস টু পলিটিক্যাল পার্টি। আজকে যদি কোনো কোম্পানি যদি আজকে পলিটিক্যাল পার্টিতে যদি কন্ট্রিবিউশনস করে, তার পলিটিক্যাল পার্টিতে কন্ট্রিবিউশন করছে, অ্যাডভার্টাইজমেন্ট করছে তার, বা তার কোনো ধরনের ওই আর্টিকেল বেরোচ্ছে সেখানে কন্ট্রিবিউশন করছে, তাহলে এগুলো কি করছে ডোনেশনস টু পলিটিক্যাল পার্টি। নরমালি ভাবে 37 দ্যাট ইজ দ্য জেনারেল ডিডাকশনস এ যখন কোনো কোম্পানি কোনো পলিটিক্যাল পার্টিতে কন্ট্রিবিউশন করে তখন তার ডিডাকশনস পায় না, ইট ইজ অ্যাডেড ব্যাক হয়ে যায়। কিন্তু পরবর্তীকালে সেইটাই পায় সেকশন 80 জিজিবি তে, সেকশন 80 জিজিবি তে। আর কোন ইন্ডিভিজুয়াল যদি আজকে কন্ট্রিবিউশন করে তাহলে সে পায় 80 জিজিসি। তো তাই আমি এটাকে একটা শর্টকাট প্রসেস দিয়ে মনে রাখাচ্ছি, 80 জিজিবি আর 80 জিজিসি, সি ফর কোম্পানি হয়, বি ফর নয়, কিন্তু বি তেই কোম্পানির ডোনেশনটা ডিডাক্টিয়েবল। কতটা ডিডাক্টিয়েবল 100%। ইন্ডিভিজুয়াল যতটা ডোনেশন করছে কতটা ডিডাক্টিয়েবল 100%। কিন্তু যে কন্ট্রিবিউশনসটা করতে হবে সেটা আদার দেন ক্যাশ, অ্যাকাউন্ট পে চেক অথবা সিএস। ঠিক আছে, এটা এইটুকু, এর থেকে বেশি আমার কিছু এখানে বলার নেই। এইবার আমি 80 জিজি যেটা রয়েছে 80 জিজিএ এটা পড়ি আজকে শেষ করব, এটাই আজকে লাস্ট। শোন এটা কি, ছোট করে বল, বেশি কিছু মনে রাখতে হবে। আমরা যখন পিজিবিপি হেড করতাম তখন সেখানে একটা ডিডাকশনস এর জায়গা, দ্যাট ইজ ইওর সেকশনস 35 ডাবল সি, ট্রিপল সি, ট্রিপল সি এ, এগুলো পেতাম। সেখানে কি ছিল, কোম্পানি যদি রুরাল ডেভেলপমেন্ট প্রোগ্রাম বা এনি কাইন্ড অফ এগ্রিকালচারাল প্রোগ্রাম, এনি কাইন্ড অফ প্রোগ্রাম রিলেটেড উইথ এগ্রিকালচারাল, সেই সমস্ত জায়গায় যদি কোম্পানি ডোনেশনস করতো তাহলে কোম্পানি তার নতুন অ্যামেন্ডমেন্ট হয়েছে কি 100% ডিডাকশনস পেয়ে যায়, 100%। কিন্তু এটা তো শুধু কোম্পানি পাচ্ছে, কোম্পানি, কিন্তু যার পিজিবিপি হেড নেই সে যদি আজকে ডোনেশনস করে তার জন্য হচ্ছে 80 জিজিএ, ডোনেশনস টু ফর সায়েন্টিফিক রিসার্চ এটসেট্রা যেটা রয়েছে এটসেট্রাটাই আমরা পড়ে নিচ্ছি। ফর দা 4টে স্পেসিফাইড হেড রয়েছে আমার যত। আচ্ছা,
এই যে চারটে স্পেসিফাইড রয়েছে, যদি রুরাল ডেভেলপমেন্টে কন্ট্রিবিউশন করে, এত ভেতরে যাওয়ার দরকার নেই, যদি পভার্টি ডিরেকশনে ডোনেশন করে, সায়েন্টিফিক রিসার্চে ডোনেশন করে, মনে করে দেখ পিজিইপির হেডের কিন্তু সায়েন্টিফিক রিসার্চ বলে আলাদা একটা সেকশন ছিল, তাই না? সোশ্যাল সায়েন্স, স্ট্যাটিস্টিক্যাল রিসার্চ অর ফর এনি আদার পারপাস, ছেড়ে দে না। রুরাল ডেভেলপমেন্ট প্রোগ্রাম, সায়েন্টিফিক রিসার্চ, হ্যাঁ, সোশ্যাল সায়েন্স, এই সমস্ত জায়গায় কোম্পানি ডিডাকশনস দিচ্ছে সেকশন 35 সিসিএ, ঠিক আছে, সিসিডি, ডবল সি, এগুলো রয়েছে পিজিইপি হেডে, তারা 100% ডিডাকশনস নিচ্ছে। কিন্তু যার পিজিইপি হেড নেই, সে কোথায় পাবে? সে 80 জিজিএ ক্লেম করলে তবে সে তার ডিডাকশনস ক্লেম করতে পারবে। ক্লিয়ার হয়েছে? তাহলে আজকে লাস্ট কনক্লুশন যেটা 80D পড়লাম, কিসের জন্য? ফর ইওর মেডিকেল ইন্স্যুরেন্স প্রিমিয়াম দেওয়ার জন্য। প্রিমিয়ামে আমরা তিনটে গ্রুপ বানালাম, একটা হচ্ছে হিমসেলফ, স্পাউস আর ডিপেন্ডেন্ট চিলড্রেন। পয়েন্ট এটাই মনে রাখার, এটাই ভুলে যায় লোকে। আর একটা পেলাম পেরেন্টস, আর একটা পেলাম সিনিয়র সিটিজেন যার মেডিকেল ইন্স্যুরেন্স করা নেই, তাই তো? তার প্রতি আমরা কি করছি? কোনো মেডিকেল এক্সপেন্ডিচার করছি। ওকে, হিমসেলফ, স্পাউস, চিলড্রেন টোটাল মিলিয়ে কত টাকা ডিডাকশন? 25,000 টাকা। কিভাবে? 20 আর 5 25, তাই না? যদি সিনিয়র সিটিজেন হতো তাহলে 50 কিভাবে? 5 আর 45, রাইট? পেরেন্টস হলে কত? সেম কত? 25। যদি পেরেন্টস যা সিনিয়র সিটিজেন হয় তাহলে হচ্ছে 50। তাহলে সেম ভাবে এখানেও তাই, 20 আর 5, এখানেও তাই 5 আর 45 হলো। এখানে ম্যাক্স টু ম্যাক্স ডিডাকশনস কত? 50। বাট ক্যাটাগরি 1 এন্ড ক্যাটাগরি এটা মিলিয়ে 50 এর বেশি যেন ডিডাকশনস না হয়। এই যে ডিডাকশনস গুলো পাচ্ছে, দে অল আর অ্যাডিশনাল ডিডাকশন। দেখেছিস অ্যাডিশনাল বলে কেমন অ্যাড বসিয়ে দিচ্ছি। আর কি এখান থেকে পড়েছি? এই গ্রুপ আর এই গ্রুপ দুটো মিলিয়ে যেন এগ্রিগেটে 5,000 টাকা এক্সিড না করে, ম্যাক্স টু ম্যাক্স 5,000 টাকা অবধি ডিডাকশনস। হিমসেলফ, স্পাউস, চিলড্রেন এই সমস্ত এইখানে কোন কোন গুলো কভার হচ্ছে? দ্যাট ইজ ইউর প্রিমিয়াম কভার হচ্ছে, সিজিএইচএস স্কিমে কন্ট্রিবিউশন কভার হচ্ছে, প্রিভেন্টিভ হেলথ চেকআপ কভার হচ্ছে। পেরেন্টস এর জন্য কি কি কভার হচ্ছে? প্রিমিয়াম কভার হচ্ছে আর প্রিভেন্টিভ হেলথ চেকআপ কভার হচ্ছে। ওকে, আচ্ছা, আর কিছু এখান থেকে বোঝান? হ্যাঁ, প্রিভেন্টিভ হেলথ চেকআপটা তুমি পে করতে পারো ক্যাশে, কারণ যেহেতু 5,000 টাকাও ঠিক আছে। বাট প্রিমিয়াম ইউ হ্যাভ টু বি পেড, য টাকাই হোক না কেন, থ্রু দ্য অ্যাকাউন্ট পেই চেক, বিআরআর চেক হলেও হবে না, অ্যাকাউন্ট পেই চেক অর দ্য ইসিএস। ওকে, নেক্সট কভার করলাম 80DD, দ্যাট ইজ ইওর 80DD এর সাথে 80U, দ্যাট ইজ ইওর 80DD কি ট্রিটমেন্ট করছি, ডিপেন্ডেন্ট ডিসেবলড রিলেটিভ। তাই রিলেটিভের মধ্যে কে কে কভার হচ্ছে? স্পাউস, প্যারেন্টস, চিলড্রেন, ব্রাদার, সিস্টার, বাস এইটুকু। 80DD আর 80U মিলিয়ে ইরেসপেক্টিভ নেচার অফ এক্সপেন্ডিচার 40% অর অ্যাভাব হলে কত? 40% অর অ্যাভাব হলে 75,000 টাকা, 80% অর অ্যাভাব হলে 1,25,000 টাকা, 25,000 টাকা। ওকে, ইরেসপেক্টিভ নেচার অফ ইনকাম কিছু করছে। আর কি 80U যে ক্লেম করছে তার হয়ে 80DD কেউ ক্লেম করতে পারবে না, 80DD যে ক্লেম করছে তার আর 80U ক্লেম করতে পারবে না। ওকে, 80DD এর পরে আমরা কি বললাম? 80DDB, দ্যাট ইজ হচ্ছে মেডিকেল এক্সপেন্ডিচার করছি, মেডিকেল এক্সপেন্ডিচার কাজ করছি অফ রিলেটিভের করছি। সেম ডেফিনেশনস আর কভার্ড হিয়ার, সেম ডেফিনেশনস। হ্যাঁ, এইখানে নেচার অফ ইনকামটা কভার হচ্ছে কি অ্যাকচুয়াল এক্সপেন্ডিচারটা এখানে কনসিডার হচ্ছে। এক্ষেত্রে ডিডাকশনস কত? নর্মাল পার্সনের ক্ষেত্রে অর্থাৎ বিলো 60 ইয়ার্স 40,000, সিনিয়র সিটিজেন হয়ে গেলে 1,00,000 টাকা অবধি ডিডাকশন ক্লেম করতে পারছি। 80DDB পরে চলে এসেছিলাম আমরা কোথায়? 80E,
ই দেখলেই কি মনে পড়বে? ইন্টারেস্টের শোধ করার কথা বলছে। তাহলে প্রথম 80 ই কি বলছে? ইন্টারেস্ট শোধ করছি, দ্যাট ইজ ইয়োর, সরি ইন্টারেস্ট লিখবো না, রিপেমেন্ট করছি। রিপেমেন্ট কি করছি? রিপেমেন্ট অফ লোন। লোন কিসের জন্য? ফর হায়ার এডুকেশন পারপাস, তাই তো? তাহলে এখান থেকে কি কি জানবো? ফার্স্ট হায়ার এডুকেশন কোনটা? সিনিয়র সেকেন্ডারি এক্সামের পর যে লোনটা নিচ্ছি তার জন্য। লোন কার কার জন্য নিচ্ছি? শুধুমাত্র আমার না, কভার করছে কে? হিমসেলফ তো কভার করছেই, পাশাপাশি স্পাউস, পাশাপাশি চিলড্রেন কভার করছে। রিপেমেন্ট করব যবে থেকে তবে থেকে কভার হচ্ছে। তাহলে তবে থেকে কতদিন অবধি? ম্যাক্স টু ম্যাক্স 8 কনজিকিউটিভ ইয়ার্স অবধি, 8 কনজিকিউটিভ অ্যাসেসমেন্ট ইয়ার্স অবধি। যবে যবে ইন্টারেস্ট পেমেন্ট করব সে বছর ডিডাকশনস ক্লেম করতে পারবো। 80 এর পরে কে কভার হচ্ছে? আন্ডার সেকশন 80 ডাবল ই। 80 ডাবল ই, 80 ডাবল ই কোন ক্ষেত্রে? না রিপেমেন্ট করছি কিসের জন্য? লোন, রিপেমেন্ট অফ লোন। লোন রিপেমেন্ট করছি কোন কারণের জন্য? ফর রেসিডেন্সিয়াল হাউস প্রপার্টি পারচেজ করার জন্য লোন নিয়েছিলাম। 80 এটা প্রথম কথা কি? দ্যাট ইজ দ্য অ্যাডিশনাল ডিডাকশনস, তাই তো? 80 ডাবল ই কভার করতে গেলে কি কি কন্ডিশন পূরণ করতে হবে? দ্যাট ইজ দ্য লোন স্যাংশন হতে হবে 16-17 সালের মধ্যে। সেকেন্ড হচ্ছে ভ্যালু অফ লোন কত হতে হবে? 35 লাখ টাকা। থার্ড হচ্ছে স্ট্যাম্প ডিউটি ভ্যালু কত হতে হবে? ম্যাক্স টু ম্যাক্স ডাজ নট এক্সিড 50 লাখ টাকা। তবে ডিডাকশনস কত পাবে? অ্যাডিশনাল ডিডাকশনস পাবে রুপিস 50,000 টাকা অবধি। ওকে, এবং রেসিডেন্সিয়াল হাউস প্রপার্টি লোন নিতে হবে। নিউ অ্যামেন্ডমেন্ট সেকশন দ্যাট ইজ দ্য 80 ডাবল ই এ এসে দাঁড়িয়েছে। 80 ডাবল ই এতে কি বলেছে? যারা লোন নিচ্ছ কবে থেকে? 1/4/19 থেকে 31/3/21 এর মধ্যে তাদের ভ্যালু অফ, তাদের স্ট্যাম্প ডিউটি ভ্যালু অফ দ্য প্রপার্টি কত লাখ টাকা? 45 লাখ টাকা যেন এক্সিড না করে। তাহলেই তারা এখন নতুন ডিডাকশনস কত পাবে? দ্যাট ইজ ইয়োর 1.5 লাখ টাকা অবধি পাবে। সেম ভাবে যদি আমরা পড়ি, দ্যাট ইজ দ্য 80 ডাবল ই বি, দ্যাট ইজ দ্য ইলেকট্রিক্যাল ভেহিকেল, ইলেকট্রিক্যাল মোটর ভেহিকেল যে কিনছে। লোন কবে নিয়েছে? 1/4/19 থেকে 31/3/2023 এর মধ্যে নিয়েছে। অ্যাডিশনাল ডিডাকশনস কত পাবে? দ্যাট ইজ হচ্ছে 1,50,000 টাকা অবধি ডিডাকশনস পাবে। 80 ডাবল ই পড়ার পর আমরা যেখানে এসেছিলাম সেটা হচ্ছে 80 জি টা আমরা বাদ দিয়েছি, তারপরে 80 জিজি পড়েছি। 80 জিজি কার জন্য পড়েছি? ফর দা রেন্ট যারা পে করছে, তাই না? এখানে রেন্ট যারা পে করছে, তাহলে রেন্ট যারা পে, কারা 80 জিজি পাবে? যারা কিনা পাচ্ছে না, কি পাচ্ছে না? 10, 13, 8 ডিডাকশনস যারা পাচ্ছে না, অ্যালাউন্সেস এর ডিডাকশনস, তারা কিন্তু করতে পারবে। আর কি? যেখানে এমপ্লয়মেন্ট পারপাসে রয়েছে সেই জায়গাটাতে তার কোনো সেলফ অকুপাইড হাউস প্রপার্টি নেই, আর যেখানে তার সেলফ অকুপাইড হাউস প্রপার্টি রয়েছে তার জন্য কোনো ধরনের বেনিফিট নেয় না। এই শর্ত পূরণ করলে ডিডাকশনস, কোয়ান্টাম অফ ডিডাকশনস কি কি পাবে? নাম্বার 1, 5,000 টাকা পার মান্থ। নাম্বার 2, 25% of the adjusted GTI, and number 3, rent paid minus 10% of adjusted GTI. GTI ক্যালকুলেশনস করা অলরেডি দেখিয়েছি, কনক্লুশনস করছি তাই আর বললাম না। নেক্সট আমরা বললাম 80 জিজি কি? 80 জিজি বি আর 80 জিজি সি। 80 জিজি বি আর জি সে কি? ডোনেশনস করা। ডোনেশনস কোথায় করছি? টু পলিটিক্যাল পার্টিতে, পলিটিক্যাল পার্টিতে। তাহলে সি কে পাবে? ইন্ডিভিজুয়াল পাবে, আর বি কে পাবে? কোম্পানি কন্ট্রিবিউশন করলে পাবে। ওকে, এরপরে আমরা পড়েছিলাম 80 জিজিএ, দ্যাট ইজ দ্য ডোনেশনস টু রুরাল ডেভেলপমেন্ট, অথবা হচ্ছে কোনো সায়েন্টিফিক রিসার্চ, অথবা হচ্ছে কোনো সোশ্যাল সায়েন্স, এই সমস্ত জায়গায় ডোনেশন করলে পুরো 100% পাবে। 80 জিজিসি, এখানে কোয়ান্টাম অফ ডোনেশন কত? 100%। ক্লিয়ার? এই হলো আপাতত আজকের মতন ডিডাকশনস। পরের দিনকারে আমরা 80 জি থেকে শুরু করব, তারপরে আমরা উপরে 80 সি, 80 ট্রিপল সি, 80 সিসি ডি এন্ড দেন 80 সিসি ই কভার করে ডিডাকশনস এর নিচের দিকে চলে যাব। দ্যাট ইজ ইওর 80 টিটিএ, 80 টিটিবি, 80 কিউকিউবি, 80 আরআরবি, 80 ডাবল জে এ, এই সামান্য কিছু আছে ওগুলো কভার করে দেব। 80 আই এর সেকশনস আমরা কভার করব না, কারণ ইন্টারের ক্ষেত্রে 80 আই এর সেকশন দরকার নেই।